মেহরিনের স্বপ্নরং। মির্জার সূচনা। পর্ব 36 থেকে 40। মেহরিন দরজা ঠেলে বেরিয়ে এল। ঠোঁটে এক অদ্ভুত হাসি, চোখে যেন কোনো জটিল কল্পনার ছায়া। চারপাশটা নীরব, ঠিক যেমনটা সে চায়। একটু হেঁটে সামনে গিয়ে কাউকে ফোন দিল। কয়েক মুহূর্তের মধ্যে এক তরুণ ছেলেটি ছুটে এল। যা আনতে বলছি, আনছিস? মেহরিন জিজ্ঞেস করল। ছেলেটি মাথা নেড়ে সায় দিল। ভালো, এখন যা। তারপর মেহরিন ফিরে গেল ভিতরে। কিন্তু সোজা ভেতরে নয়, গন্তব্য ছিল পার্কিং এরিয়া। এমন ভাবে ঢুকলো যেন সিসিটিভিতে তাকে দেখা না যায়। সেখানে গিয়ে ধীরে ধীরে সে তার ব্যাগটা খুলল। এক চিলতে শয়তানি হাসি খেলে গেল মুখে। চারপাশে সতর্ক চোখে তাকিয়ে দেখল, কেউ দেখছে না। তারপর গিয়ে একটা দেয়ালের পেছনে কিছু একটা লাগিয়ে দিল। সেই মুহূর্তে তার ঠোঁটে ফুটে উঠল রহস্যময়ী এক হাসি। কাজটা শেষ করে মেহরিন বেরিয়ে এল, যেন কিছুই হয়নি। সরাসরি চলে গেল পার্লারে। সেখানে পৌঁছে চুমকিকে ফোন দিয়ে বলল, তুই ওখানে চলে আয়, আমি বসে আছি। মেহরিন বসে আছে স্টেজে। আজ তার পরনে একটি নীল লেহেঙ্গা, নরম জ্যোৎস্নার মতো উজ্জ্বল। গলায় রাজ উপহার দেওয়া সেই নেকলেস, নাকে সেই রাজের দেওয়া নাকফুল, হাতে সোনার চুড়ি আর কপালে টিকলি। বাড়ি ভরে উঠেছে অতিথিতে। কেউ বলছে, নতুন বউ তো একেবারে পরীর মতো। মেহরিন হাসি মুখে সবার সঙ্গে কথা বলছে। সবাই উপহার দিয়ে যাচ্ছে, মেহরিন সেগুলো কুলসুমের হাতে দিচ্ছে। কুলসুম আবার সেগুলো গুছিয়ে রাখছে। এই সময় এসে পৌঁছালেন আকরাম চৌধুরী, ফাইজা চৌধুরী এবং আরশ। আফরা এখনো আসেনি, সে আসবে মাহবুবাদের সঙ্গে। আকরাম চৌধুরী এসে মেহরিনকে জড়িয়ে ধরে বললেন, কেমন আছিস মা? মেহরিন হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ ফুপা, তুমি কেমন আছো? তিনি বললেন, ভালো আছি আম্মু। তার কথার মাঝেই ফাইজা চৌধুরী এসে বললেন, আমার আম্মাজানটা কেমন আছে? মেহরিন ফুপিকে জড়িয়ে ধরে বলল, তোমার আম্মাজান অনেক অনেক ভালো আছেন। ফাইজা হেসে উঠলেন। আরশ দাঁড়িয়ে ছিল একটু দূরে। হঠাৎ হেসে টিপ্পনি কাটল, এখন তো দেখছি অনেক ভালো আছিস। অথচ দুদিন আগেই তো বলছিলি তুই কিছুতেই বিয়ে করবি না। আমার ভাইটারে কি মাটাই না মারলি? তারপর খানিকক্ষণ থেমে বলল, আচ্ছা তোর এত জোর কোথায় থাকে বলতো? তুই কি সিমেন্ট বালি খাস নাকি? মেহরিন মুখ ফুলিয়ে বলল, ভাইয়া। সবাই হেসে উঠল। আরশের কথায় যেন চারপাশটা আনন্দে ভরে গেল। আরশের মজার কথার মাঝখানেই হঠাৎ মেহরিন সামনে এগিয়ে এসে এক থাপ্পড় দেয় কাঁধে। ভালো করেছি মেরেছি। আরশ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। মেহরিন হেসে বলে, জামাই পেটানো আমার ছোটবেলার স্বপ্ন ছিল বুঝছ। আর এখন সেটা পূরণ করছি। চারপাশে হো হো করে হাসি ফেটে পড়ে। সবসময় তো জামাইরা বউকে মারে, আমার বেলায় উল্টো হবে। আমি মারবো জামাইকে। হা হা হা। তোমার ভাই অনেক কষ্ট দিয়েছে আমায়, আবার যদি দেয়, আবার মারবো। মেরে হাড়গোড় ভাগে দেব বুঝলা। এই কথা শুনে ফাইজা চৌধুরী মাথা নাড়িয়ে বললেন, না মা, এগুলো বলা ঠিক না। আরশ হতাশ গলায় বলল, আমার ভাই কি খেয়েছিল রে, যে তোর প্রেমে পড়েছিল? ভাইয়ার জন্য এখন আমার দুঃখ লাগছে শেষমেশ কি না ওর কপাল একেবারে তোর জল্লাদ বউ। সে দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, ভেরি স্যাড। আমার বেরি বেরি দুঃখ হইতাছে আমার ভাইটার জন্য। তোর থেকে তো রিনা খান তাও ভালোই ছিল, অন্তত জামাই মারে না। মেহরিন ভ্রু কুঁচকে বলে, তোমার এত কষ্ট হচ্ছে আমার জামাইয়ের জন্য, তাই না? দোয়া করলাম, তোমার কপালেও যেন আমার মতো একটা জুটে যায়। যাও এখন আমার জামাইয়ের জন্য দুঃখ না করে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে যাও যাও। আরশ চিৎকার করে উঠে বলে, না, এটা হতেই পারে না। সে কপালে হাত দিয়ে নাটক শুরু করে। তার কান্না দেখে সবাই হেসে ফেলে। মেহরিন হেসে বলে, ফুপি, আব্বু আম্মু কখন আসবে? আকরাম চৌধুরী বললেন, ওরা চলে আসবে, ভাইজান তো বলল বের হয়ে গেছে। এই মুহূর্তে নামল রূপা বেগম। পরনে সাদা কাজ করা শাড়ি। তাকে দেখে আকরাম চৌধুরী এগিয়ে গিয়ে বললেন, কেমন আছিস বোন? রূপা বেগম মিষ্টি হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ ভাইজান, আপনারা কেমন আছেন? ফাইজা চৌধুরী জড়িয়ে ধরে বললেন, কেমন আছিস ছোট? রূপা বেগমও বুকে জড়িয়ে ধরলেন, ভালো আছি আপা, তুমি কেমন আছো? ভালো রে, বললেন ফাইজা। ঠিক তখনই সিঁড়ি বেয়ে দৌড়ে নামল লামিয়া। পরনে কালো রঙের বারবি ডল জামা। দেখতে যেন একেবারে চোখে লেগে থাকা মিষ্টি একটা পুতুল। নেমেই সে বলে উঠল, বাহ, সব আদর ওদের জন্যই বুঝি। আমি বুঝি কাউকে না। সবাই হেসে উঠল। আকরাম চৌধুরী ওকে জড়িয়ে ধরে বললেন, আমার ছোট ভাইয়ের শেষ চিহ্ন তুই, কেমন আছে আমার আম্মাজান? লামিয়া তার গালে একটা চুমু দিয়ে বলে, আলহামদুলিল্লাহ বড় বাবা, তুমি কেমন আছো? আকরাম চৌধুরী হেসে মাথা নাড়লেন। আরশ হা করে তাকিয়ে আছে লামিয়ার দিকে।
সবার চোখে না পড়লেও মেহরিনের চোখে পড়ে গেল বিষয়টা। মেহরিন হাসতে হাসতে লামিয়ার হাত ধরে বলে, লামু, এসো তো, তোমাকে একটু কালো টিকা পরিয়ে দিই, যাতে কারো নজর না লাগে। কেন ভাবিমুনি, আমার আবার কার নজর লাগবে? লামিয়া চোখ গোল করে জিজ্ঞেস করল। মেহরিন দুষ্টুমি করে হাসল। কত মানুষ আছে বলো, আমার মিষ্টি ননদিনীকে দেখে যদি কারো হার্টবিট বেড়ে যায়। আরে যাও, তুমি যে কি বলো, বলে লামিয়া দৌড়ে পালাতে গেল, আর তখনই ওর সঙ্গে ধাক্কা খেয়ে আরশ পড়ে গেল। একটু না লেতেই গিয়ে সে মাটিতে ধপ করে পড়ে গেল, মুখে চিৎকার, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো। লামিয়া ভ্যাবাচাকা খেয়ে বলল, সরি, আমি খেয়াল করিনি। আপনার কি লেগেছে? বলেই হাত বাড়িয়ে দিল উঠতে সাহায্য করতে। সবাই হাসে এমন নাটক দেখে, আর মেরিন তো হেসে গড়াগড়ি খায়। আরশ লামিয়ার হাত ধরে উঠে বলল, লাগবে কেন, আমি হলাম জেন্টলম্যান, এমন ধাক্কায় আমার কিছু হয় না। লামিয়া ভ্রু কুঁচকে বলল, তাহলে পরেই মাগো, বাবাগো বলে চিৎকার করলে কেন শুনি? আরশ শার্টের কলার ঠিক করতে করতে বলল, মন চাইলো বলে রাখলাম, একটু মা বাবার নাম নেওয়াই কি এমন দোষের? আহ বলে আরশ আলতো করে লামিয়ার কপালে একটা টুকা দিয়ে বলে, আহ না হে বলেই চলে গেল হেসে হেসে। লামিয়া হতবাক হয়ে মাথায় হাত দিয়ে রইল। এই ছেলেটা কি বলেই গেল? পাশের সবাই বুঝে গেল আরশ আবার মজা করল, হাসতে লাগলো সবাই। নিজেদের গল্পে ব্যস্ত হয়ে পড়ল। মেরিন হেসে লামিয়ার পাশে এসে বলল, ওর কথা কানে নিও না, প্রেমের ভূতে ধরেছে মনে হয়। কি বলছো তুমি? লামিয়া অবাক। মেরিন চোখ টিপে বলল, ওই যে একটা কথা আছে না, প্রেমের মরা জলে ডুবে না। ওর হয়েছে এমন অবস্থা। এই বলে হেসে ওঠে। লামিয়াও জিজ্ঞেস করে, সত্যি প্রেমের মরা জলে ডুবে না? মেরিন তখন লামিয়ার গাল টেনে বলে, এসব কথা তোমার মাথায় ঢুকবে না, আমার বোকা ননদিনী। গাল ফুলিয়ে লামিয়া বলল, তুমি আমাকে বোকা বললে ভাবিমুনি? না না, তুমি তো সর্বজ্ঞানী বুদ্ধির ডিম। লামিয়া চোখ ছোট করে বলল, বুদ্ধির ডিম হয়? মেহরিন হাসতে হাসতে বলল, হয়তো একদিন তোমাকে বুদ্ধির ডিম ভেজে খাওয়াব কেমন? লামিয়া বলে, আচ্ছা। এটা শুনে মেহরিন আরো জোরে হেসে ফেলল যে চোখে জল এসে গেল। লামিয়া তাকিয়ে থাকে মেহরিনের দিকে, মুগ্ধ হয়ে বলে, তোমার হাসি খুব সুন্দর ভাবিমনি। তোমার এই সুন্দর হাসিটা দেখার জন্য যদি আমাকে বুদ্ধির ডিম বাজি খেতে হয়, তাহলে আমি রোজ খেতে রাজি। মেহরিন লামিয়াকে জড়িয়ে ধরে আবারও হেসে উঠে। ঠিক এমন সময় বাড়িতে প্রবেশ করল ফিরোজ মির্জা, মালিহা মির্জা, মাহির, মাহবুবা, চুমকি আর আরফা। চুমকি দূর থেকেই বলল, কি ব্যাপার ভাবি ননদ, কি নিয়ে এত হাসাহাসি হচ্ছিল শুনি? মেহরিন আর লামিয়া ওদের দিকে তাকিয়ে এগিয়ে এলো। মেহরিন বলল, এতক্ষণে আসার সময় হলো তোমাদের? মালিহা মির্জা মেহরিনকে জড়িয়ে ধরে বলল, জানিসই তো, রাস্তায় কি জ্যাম থাকে। ফিরোজ মির্জা মায়াভরা কণ্ঠে বললেন, কেমন আছিস মা? মেহরিন হেসে বাবাকে জড়িয়ে ধরে বলল, আলহামদুলিল্লাহ বাবা, তোমরা কেমন আছো? সবাই একসাথে বলল, আলহামদুলিল্লাহ। চুমকি পাশে দাঁড়িয়ে রইল। মাহবুবা আর আরফা এসে মেহরিনকে জড়িয়ে ধরল। মেহরিনও ওদের শক্ত করে ধরে বলল, ভীষণ মিস করছিলাম তোদের। মাহির গাল ফুলিয়ে বলল, আমি বরং চলে যাই, কেউ তো আমাকে পাত্তা দিচ্ছে না। মেহরিন হেসে গিয়ে আদরে ছোট ভাইটাকে জড়িয়ে ধরল। এই 2 দিনে তোমাকে অনেক মিস করেছি আপু। মেহরিন জিজ্ঞেস করল, কেমন আছিস? মাহির মুখ গোমরা করে বলল, ভালো নেই আপু, তোকে ছাড়া ভালো লাগে না। মেহরিনের মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল ছোট ভাইয়ের কথায়। তখনই পাশে দাঁড়িয়ে থাকা লামিয়া বলল, এই যে আমার ছোট বিআই সাহেব, মন খারাপ হলেই চলে আসবেন। তাও মন খারাপ করবেন না, কেমন? মাহির চোখ হেসে বলল, ঠিক আছে বিয়ান সাহেবা। সবাই হেসে ফেলে। একে একে সবাই ভেতরে চলে আসে। তবে বাড়ির সবাই একসময় খেয়াল করল, রাজ আর লাবিব নেই। মালিহা মির্জা মেহরিনকে জিজ্ঞেস করলেন, কি রে, জামাই কই? দেখছি না যে। মেহরিন একটু হালকা হাসি দিয়ে বলল, একটু কাজে গিয়েছে, সময় মতো চলে আসবে। ঠিক তখনই রাজ, লাবিব আর আরশ ঘরে ঢোকে। রাজ প্রবেশ করেই শ্বশুর শাশুড়িকে সালাম করে। সবাই তার সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে লাবিব চুপিসারে মাহবুবার পেছনে গিয়ে দাঁড়ায়। তার কানে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এই লাদা বাচ্চা, কেমন আছো? এমন আচমকা ডাক শুনে মাহবুবা চমকে উঠে ঘুরে দাঁড়ায়। আপনার সমস্যা কি? আর লাদা বাচ্চা মানে কি? তারপর রাগে বলে, বাদর কোথাকার। লাবিব ভ্রু কুঁচকে বলে, আমি বাদর। মাহবুবা উত্তরে বলে, হ্যাঁ, শুধু বাদর না, গাছে উল্টো হয়ে ঝুলে থাকা বাদর।
এটা শুনে লাবিব বাঁকা হেসে বলল, আমি বাদর তাই না, যদি বদর আমি শুরু করি, নিতে পারবে? মাহবুবা ঠান্ডা গলায় বলে, মানে? লাবিব হাসি দিয়ে বলে, মানে। বলেই সামনে এগোতে থাকলো। মাহবুবা বুঝে যায় পরিস্থিতি অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তাই দ্রুত দূরে সরে যায় এবং চুমকি ও মেহরিনের কাছে চলে আসে। লাবিব সেটা দেখে হাসতে হাসতে উপরের দিকে চলে যায়। রাজ এদিকে সবার সঙ্গে কথা শেষ করে বলে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। সবাই মাথা নাড়ে, কিন্তু রাজ মেহরিনের দিকে একবারও তাকায় না, যেন সে আছে কি নেই কিছুই বোঝে না। মেহরিন হতবাক হয়ে মনে মনে বলে, কি ব্যাপার? একবারও তাকালো না এমন ভাব করছে, যেন আমি এখানে নেই, ব্যাপারটা কি? একটা চিন্তার ছায়া ফুটে ওঠে মেহরিনের। সবাইকে বলে আমি আসছি বলেই রাজের পিছু পিছু হাঁটা শুরু করে। ঘরে গিয়ে দেখে রাজ ওয়াশরুমে। মেহরিন কাপড় খুলে জামাকাপড় বের করে রাখে, তারপর চুপচাপ বসে থাকে। 10 মিনিট পর রাজ বেরিয়ে আসে, শরীরে শুধু টাওয়াল, মাথা থেকে এখনো পানি পড়ছে। শরীরের প্রতিটি পানির ফোঁটা মুক্তোর মতো ঝলমল করছে। জিম করা শরীর দেখে মেহরিনের শরীর বেয়ে ঠান্ডা স্রোত নামে, গলা শুকিয়ে যায়। রাজ বলল, কি ব্যাপার? এমন চোরের মতো তাকাচ্ছ কেন? মেহরিন আমতা আমতা করে বলল, কই, আমি তো কিছু দেখছি না। আর আপনি এত নির্লজ্জ কেন? শুধু টাওয়াল পরে চলে আসলেন, লজ্জা শরম বলতে কিছু নাই তাই না? রাজ হাসে, বউয়ের সামনে লজ্জা পায় কাপুরুষ, আর আমি অবশ্যই কাপুরুষ নয়। আমি হলাম বীরপুরুষ, তাই বউয়ের সামনে লজ্জা পায় না। তুমি চাইলে তো আমি টাওয়ারটা খুলে ফেলতে পারি। কি বলো, খুলবো? দুই চোখ থেকে বলে, ছি। রাজ হাসে, রাজের হাসির শব্দের সঙ্গে মেহজাবিন চোখ থেকে হাত নামিয়ে নেয়। মেহরিন তাকায় রাজের দিকে, অ্যাডামস অ্যাপলের দিকে। রাত যখন কথা বলে তখন অ্যাডামস অ্যাপল ওঠানামা করে, তা দেখে মেহরিন টুক দিলে শরীরে কেমন একটা শোক লেগে যায়। মেহরিন কাপা কাপা গলায় বলল, আপনার কাপড় বের করে রেখেছি, আপনি রেডি হয়ে আসুন, আমি যাচ্ছি। রাজ এগিয়ে এসে মেহরিনকে ধরে বলে, কাপড় বের করেছো? তাহলে পরিয়ে দাও। মেহরিন অবাক, মানে? রাজ তাকে টেনে বসিয়ে দিয়ে বলল, পরিয়ে দাও। মেহরিন ঘাবড়ে গিয়ে বলে, আপনার মাথা খারাপ? রাজ নেশাগ্রস্ত কণ্ঠে বলল, হ্যাঁ, একদম খারাপ হয়ে গেছে। বিশ্বাস করো, মাথা কাজ করছে না। তোমাকে দেখে এই রকম হচ্ছে। রাজ মেহরিনের হাত নিয়ে বুকের বাঁ পাশে রাখে, দেখো আমার হার্টবিট, এটাও আমার কথা শুনছে না, দেখো কত জোরে বিট করছে। মেহরিন অবাক, রাজের শরীর কাঁপছে, হার্টবিট দ্রুত বিট করছে। মেহরিন চুপ করে তাকায় রাজের চোখে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। মেহরিন বলে, আমাকে ডাকছে ওরা, আমি চাই। রাজ নেশাগ্রস্তের মতো বলে, বোপালাতে চাইছো আমার থেকে? মেহরিন রাজের কানে ফিসফিস করে বলে, সাজেকে কি বলেছিলেন মনে নেই? আমি আপনাকে সাজেকেই ধরা দেব। বলে দৌড়ে চলে যায়। রাজ বুক চেপে বলে, আমার বউ আমাকে তৃষ্ণার্ত রাখতে ভালোবাসে। এটা বলেই বিছানায় ধপ করে শুয়ে পড়ে। মেহরিন চলে যায়নি, দরজার বাইরে দাঁড়িয়ে ছিল রাজের কথা শুনে, তারপর হাসতে হাসতে মেহরিন নিচে নেমে আসে। মেহরিনকে দেখে লাবিব বলে, ভাবি, তোমার সাথে একটা কথা আছে। মেহরিন বলে, হ্যাঁ, বলো। লাবিব ইঙ্গিত করে, একটু সাইডে চলো। জনের সরে আসে। লাবিব বলল, তুমি আজ রেদওয়ান তালুকদারের অফিসে গিয়েছিলেন? মেহরিন হেসে বলল, এই খবরও পৌঁছে গেছে। লাবিব বলে, তুমি তো জানো তোমার জামাই কেমন। মেহরিন হেসে বলে, হ্যাঁ, গিয়েছিলাম। লাবিব আবার জিজ্ঞেস করে, খারাপ কিছু বলেনি তো তোমাকে? মেহরিন হাত ভাঁজ করে ভুরু কুঁচকে বলে, তোমার কি মনে হয় কেউ তোমার ভাবিকে কিছু বলবে আর সে ছেড়ে দেবে? লাবিব হেসে বলে, তাও ঠিক, কিন্তু কিছু বলেনি তো। মেহরিন রহস্যময় হেসে বলে, সুযোগই পায়নি। লাবিব হাসে। মেহরিন চলে যায় চুমকিদের কাছে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখন রাজ নামে, সাদা শার্ট, তার উপর নীল কোট আর নীল প্যান্ট, বুক পকেট লাল গোলাপ। মেহরিন তখন চুমকি, মাহবুবা, লামিয়া আর আফরার সঙ্গে গল্পে মেতেছিল। হঠাৎ চুমকি চোখের ইশারায় বলল, তো আর কবি সাহেবরে তো আজ পুরাই চাক্কাস লাগতেছে। মেহরিন মুখ ফিরিয়ে রাজের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হাই মাশাল্লাহ। এই বলে বুকের পাশ দিয়ে 2 হাত দিয়ে পড়ে যাচ্ছিল প্রায়। চুমকি, মাহবুবা, লামিয়া আর আরফা মিলে ধরে ফেলে ওকে। সবাই হেসে ওঠে। লামিয়া বলে, আয় হায়, আমার ভাবিমণি তো ভাইজানরে দেখেই কুপকাত। রাজ তাদের হাসাহাসি দেখে কপাল চুলকে হেসে ফেলল। তারপর মেহরিনের দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, চলুন ম্যাডাম। মেহরিন রাজের হাত ধরে ওর সঙ্গে এগিয়ে যায়। রাজ ওকে নিজের ব্যবসা পার্টনার আর কলিগদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ব্যস্ত হয়। ঠিক তখনই লাবিব এসে বলে,
কি ব্যাপার, সবাই এমন চুপচাপ কেন? মেহবুবা মুখ ছোট করে বলে, আপনি কি একটু গান বাজনার ব্যবস্থা করলেন না? এটা কি রিসেপশন পার্টি নাকি মরা বাড়ি? লাবিব চোখ বড় করে বলে, ও আচ্ছা, এই ব্যাপার। এই বলে একটা গান ধরে, একে তো রূপের আগুন, আর আপনার ফাপড় দ্বিগুণ। মনের দয়া মায়া সব কি আপনার ঢঙ্গি ব্যাগে রাখছেন? আপনি দেখতে ঝাক্কাস, শুনছি নাচেন ভালো। তবে আজকের দিনের ডান্স ফ্লোর কেন থাকবে খালি? বিয়ান সাব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি, ডিজে আনছি, ডিজে আনছি। প্রাণ খুইলা নাচেন আপনি, হেভি বিটে গান ছাড়ছি। লাবিব গান শেষে বলে, আবার আপনার পালা মিস লাদা বাচ্চা। মেহবুবা ওকে ধাক্কা দিয়ে বলে, চুপ। তারপর নিজেও একটা গান ধরে, শুনেন গো রসের বেয়াই, আপনার তো খবরই নাই। শুনেন গো রসের বেয়াই, বোঝেন নাকি চাই এখন? এই মনে প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে, প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে। গান শেষে লাবিবের দিকে তাকায়। লাবিব কেমন করে যেন তাকিয়ে থাকে। কি হইল মিস্টার বদর? মেহবুবা বলে, তোমারে গান গাইতে বললেই তুমি এমন একটা গান গাও আমার কিডনি, হাত, লিভার, ফুসফুস সব লক হয়ে যায়। সবাই হেসে ফেলে। তখন লাবিব ঘোষণা দেয়, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, এখন একটা কাপল ডান্স হবে। হর্ষধ্বনি ওঠে চারপাশে। রাজ মেহরিন, লাবিব মেহবুবা স্টেজে ওঠে। এক হিন্দি গানে সবাই ডান্স করে। আরশ লামিয়ার দিকে হাত বাড়িয়ে বলে, তাহলে আমাদেরটাও হয়ে যাক। লামিয়া মুখে লাজুক হাসি দিয়ে বলে, অবশ্যই। 3 জোড়া কাপল একসঙ্গে পারফর্ম করে, হিন্দি গানে নাচে। তারপর লামিয়া বলে, এখন ভাই বোনদের একটা স্পেশাল ডান্স চাই। তারপর শুরু হয় একটা দুর্দান্ত ভাই বোনের ডান্স, যেখানে রাজ লাবিব লামিয়া 3 ভাই বোনের একটা হিন্দি গানের নাচ। তারপর 3 জন মিলে একটা ডান্স পারফরমেন্স করে লাবিব, মাহির ও আরশ। সবাই মেতে ওঠে হাসিতে, নাচে, আড্ডায়। মেহরিন রাজ পাশাপাশি বসে আছে স্টেজে। হঠাৎ মেহরিন মিষ্টি হেসে বলে, কবি সাহেব। হুম, বোঝান। রাজ বলে, বুম। এইটা কি হইল? সারপ্রাইজ আপনার জন্য, আপনার বউয়ের তরফ থেকে একটা ছোট্ট গিফট। তো গিফট কই? রাজ বলে। মেহরিন লাবিবকে ডাক দিয়ে বলে, টিভি অন করো। লাবিব টিভি অন করতেই নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ ভেসে ওঠে, যেখানে একজন মেয়ে নিউজ বলছে, টপ বিজনেসম্যান রেদওয়ান তালুকদারের অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণ। রাত 8টার দিকে অফিস ছুটির পরে ঘটে যায় ঘটনাটি। 7 তলা ভবন সম্পূর্ণ বিধ্বস্ত, ভাগ্যক্রমে কোনো কর্মচারী মারা যায়নি। কারণ বিস্ফোরণটি হয় অফিস ছুটির পরে, তাই ভাগ্যক্রমে কোন কর্মচারী কোন ক্ষতি হয়নি। তবে 7 তলা ভবনটি আর নেই, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবনটি। সবাই স্তব্ধ। লাবিব আর রাজ দুজনেই চমকে মেহরিনের দিকে তাকায়। মেহরিন শুধু একটা রহস্যময় হাসি দেয়। লাবিব মনে মনে বলে, যেমন জামাই তেমন বউ, দুজনেই ভয়ঙ্কর। আল্লাহ গো, কি ভয়ানক মেয়ে ভাবা যায়। দেখতে একদম আল্লাহ ভোলা খারের পালা। আর এই মেয়ে নাকি এসব করেছে। রাজ বলে, বউ তুমি? মেহরিন হেসে বলে, সারপ্রাইজটা পছন্দ হয় নাই। রাজ মাথা নাড়িয়ে হেসে বলে, একদম। তুমি তো আমার থেকেও ভয়ঙ্কর বউ। গ্যাংস্টারের বউ হয়েছি, ভয়ঙ্কর না হলে চলবে। রাত ঠিক 12টা। আকাশে তারা জ্বলছে, চারপাশ নিস্তব্ধ। আত্মীয় স্বজন সবাই বাড়ি চলে গেছে। ছাদের এক কোণায় বসে আছে 3 জন, মেহরিন, রাজ আর লাবিব। আকাশের দিকে তাকিয়ে হঠাৎ লাবিব বলে উঠল, ভাবি তুমি কিভাবে সব ম্যানেজ করলে তুমি? মেহরিন কিছু বলে না, শুধু মুচকি হাসে। লাবিব অবাক চোখে তাকিয়ে বলে, তুমি আর ভাই একেবারে এক কপি। ভাই কোনো প্ল্যান করলে সেটা যেমন সাফল্য ছাড়া থামে না, তুমি আর এক কাঠি সরেছ। কিন্তু এত কিছু একা ম্যানেজ করলে কিভাবে? রাজও মাথা নেড়ে বলে, সেটাই তো ভাবছি। আচ্ছা তুমি, বুম, টা পেলে কোথায়? মেহরিন এবারও কিছু না বলে শুধু মুচকি হেসে ওঠে। তারপর হঠাৎ বলে, এইটাই তো শেষ না, আরেকটা সারপ্রাইজ আছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। রাজ আর লাবিব একসাথে বলে ওঠে, আবার কি সারপ্রাইজ? মেহরিন হাসে, ফোন বের করে সময় দেখে, তারপর কাউকে কল দেয়। বলে, কি রে, মিশন সাকসেসফুল। ওপাশ থেকে কি বলা হয় সেটা শোনা যায় না, শুধু মেহরিন হাসি মুখে বলে, ওয়েল ডন। তারপর রাজ আর লাবিবের দিকে তাকিয়ে বলে, 1, 2, 3, ধামাকা। রাজ আর লাবিব চমকে ওঠে, একে অপরের মুখের দিকে তাকায়, তারপর আবার মেহরিনের দিকে তাকায়। মেহরিন উঠে দাঁড়িয়ে গান ধরে, মে তেরা দুশ্মন, দুশ্মন তু মেরা, মে নাগিন, তো সাপেরা। লাবিব কানে কানে রাজকে বলে, ব্রো, ভাবি কি পাগল হয়ে গেছে? রাজ চোখ গরম করে তাকিয়ে বলে, আর একবার আমার বউকে পাগল বললে তোকে পাবনায় রেখে আসবো, টিকিট ছাড়াই।
লাবিব মুখে হাত দিয়ে বলে, থাক, আর কিছু বলবো না, কিন্তু এক কাজ করো, ভাবিকে জিজ্ঞেস করো তো এই ধামাকাটা আসলে কি ছিল। রাজ বলে, বউ, তুমি আবার কি ধামাকা করেছো, তাড়াতাড়ি বলো, নইলে টেনশনে আমার কিডনি লক হয়ে যাবে। মেহরিন হেসে বলে, ফোন চেক করুন। রাজ আর লাবিব ফোন বের করে দেখে একটা ভিডিও পাঠানো হয়েছে। ভিডিওটা চালিয়ে দেখে ওদের চোখ ছানাবড়া। ভিডিওটিতে সায়েম সাহেবকে দেখা যাচ্ছে যে একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। সেই ভিডিও পুরো নেট দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে। দুজন একসাথে বলে ওঠে, ওহ নু। মেহরিন উচ্চস্বরে হেসে ওঠে। তার হাসিতে রাজ আর লাবিবও হেসে ফেলে। মেহরিন বলে, গিফট কেমন লাগলো আপনাদের? গিফট পেয়ে আপনাদের অনুভূতি কেমন বলুন। লাবিব বলে, ভাবি, তুমি যা দিয়েছ না। রাজ হাসতে হাসতে বলে, মুনমিম, তুমি এত কিছু কবে করলে? মেহরিন এবার মুখটা গম্ভীর করে বলে, এইটা তো শুধু শুরু, ওদের মান সম্মান অহংকার আহমিকা আমি মেহরিন শিকদার মাটির সাথে মিশিয়ে দেব। ওদের রাস্তায় নামিয়ে আনব। ওদের পাপের শাস্তি ওদের পেতে হবে। আপনাদের শৈশব কেড়ে নেওয়ার শাস্তি তাদেরই পেতে হবে। আপনাদের মা বাবার আদর থেকে বঞ্চিত করেছিল যারা, তাদের শাস্তি পেতে হবে। সবকিছু থাকার পরেও আপনারা যাদের জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছেন তাদের শাস্তি পেতে হবে। সবকিছু হিসাব ওদের দিতে হবে। লাবিব গর্বিত চোখে তাকায় মেহরিনের দিকে। রাজ একেবারে স্তব্ধ। মেহরিন এবার এগিয়ে এসে রাজের হাত ধরে বলে, আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার সুখ দুঃখের সাথে। আপনার খুশি মানেই আমার খুশি। আপনার দুঃখ মানেই আমারও ব্যথা। আপনার প্রতিশোধ মানে আমারও প্রতিশোধ। আপনি একা না, কবি সাহেব, আপনার মুনবিম, আপনার বউ, আপনার আরিওনা আপনার পাশে আছে, আর সারা জীবন পাশে থাকবে ইনশাল্লাহ। রাজ জড়িয়ে ধরে মেহরিনকে। লাবিব চোখ মুছে হেসে ছাদ থেকে নেমে যায়, মনে মনে বলতে বলতে, জীবনসঙ্গী তো এমনই হওয়া উচিত, যেসব অবস্থায় স্বামীর পাশে থাকে, আমার ভাবির মতো। রাজ মেহরিনকে জড়িয়ে ধরে কানের কাছে ধীরে ধীরে বলে উঠল, আজ আবার তুমি প্রমাণ করে দিলে আমি ভুল মানুষকে ভালোবাসিনি। আমি এমন একজনকে ভালোবেসেছি যে শুধু আমার ভালোবাসা নয়, আমার বিশ্বাসের জায়গা, আমার আস্থার ঘর। সে আমার জান পাখি, আমার মুনবিম, আমার আরিওনা, আমার বউ। অনেক ভালোবাসি তোমায়, বউ। মেহরিন হেসে বলে উঠল, আমিও ভালোবাসি আপনাকে, জামাইজান। আপনি আমার কবি সাহেব, আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ, আমার জীবন মরণের সাথী। এক গভীর আবেগময় মুহূর্তে দুজনের নিঃশ্বাস এক সুরে মিশে যায়। একটু পর মেহরিন আস্তে করে মুখ তুলে রাজের বুক থেকে আর বলে, জানেন কবি সাহেব, আপনার কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে? রাজ কপাল কুঁচকে বলে, কি? মেহরিন দুই হাত তুলে দেয়, যেমন বাচ্চারা কোলে উঠার জন্য হাত বাড়ায়। রাজ হেসে বলে, বাচ্চা কোলে নেবার বয়সে যদি এমন বাচ্চার মাকে কোলে নিতে হয়, তাও আবার যেই সেই রকমের না, একেবারে ডেঞ্জারাস। ঠান্ডা মাথায় ৭০-১২টা বাজিয়ে দেয় এমন বাচ্চার মা। মেহরিন মুখ ফিরিয়ে নেয়, বলে, ধুর, আনুমান্তিক ব্যাটা, মুডটাই নষ্ট করে দিল। রাজ হেসে পেছনে থেকে জড়িয়ে ধরে দুই হাত রাখে মেহরিনের পেটে। শুধু রাখে না, হাত দিয়ে এলো মেলো ভাবে ছুঁয়ে দেয়। মেহরিন কেঁপে ওঠে, কবি সাহেব। রাজ নেশাগ্রস্ত গলায় বলে, হুম। মেহরিন রাজের হাত ধরে বলে, আপনি আমার কথা শুনছেন না কেন? রাজ এবার মেহরিনকে নিজের দিকে ফিরিয়ে মুখে হাত রেখে বলে, শুনছি না বুঝি? তুমি তো বললে আমি আনরোমান্টিক। একটু দেখালাম আনরোমান্টিক কি করে রোমান্টিক হয়। মেহরিন রাজের ঠোঁটে আঙুল দিয়ে বলে, ঈশ্বর, চুপ, আমার কথা আগে শুনবেন। রাজ মুচকি হেসে হালকা কামড়ে দেয় মেহরিনের আঙ্গুলে, তারপর বলে, শুনছি ম্যাডাম। মেহরিন মুখ থেকে বলে, ঈশ্বর, এইভাবে ম্যাডাম ডাকবেন না, আমার কেমন কেমন লাগে। রাজ দুষ্টু হাসে, মুখটা মেহরিনের কানের কাছে এনে ফিসফিস করে বলে, কেমন কেমন লাগে বউজান। মেহরিনের কান গরম হয়ে ওঠে। সেও রাজের কানে কানে বলে, সেটা এখন বলবো না, সাজেকে গিয়ে বলবো কেমন। রাজ হঠাৎ শিশুদের মতো করে বলে, বউ। মেহরিন হেসে তার কপালে ঠোঁট ছয়, তারপর কপালে কপাল ঠেকিয়ে বলে, আহারে, আমার বউ পাগল জামাইটা। রাজ হেসে বলে, অবশ্যই আমি বউ পাগল। এমন বউ পেলে পাগল না হয়ে উপায় আছে। মেহরিন রাজের নাকে হালকা কামড়ে দেয়। রাজ বলে, সব সময় আমার কাজটা তুমি করো। মেহরিন বলে, তাই বুঝি? রাজ মাথা নাড়ে, হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় আমি তোমার বউ, আর তুমি আমার জামাই। এই দেখো, যেমন তুমি আমায় খেয়ে দিলে, যেখানে আমার তোমাকে। মেহরিন হেসে বলে, ছি, কি ভাবেন আপনি এসব?
রাজ বলে, আচ্ছা বলো তো, আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? মেহরিন একটু এগিয়ে এসে বলে, আপনার কবিতা, যেটার প্রেমে পড়ে আমি হারিয়ে গেছিলাম, যার মায়ে পড়েছি অনেকভাবে। রাজ আরেকটু পিছিয়ে যায়। মেহরিন আবার বলে, আর রাজ বলে, আর মেহরিন আবার বলে, আর রাজ আবার, আর এই খেলার ছলে মেহরিন এগুচ্ছে, রাজ পেছাতে পেছাতে গিয়ে ঠেকে দেয়ালে। মেহরিন আবার রাজের সামনে এসে দু হাত বাড়িয়ে দেয়। রাজ তাকে কোলে তুলে নেয়। মেহরিন রাজের চোখে চোখ রেখে বলে, আর আপনার এই, এটা। সে আঙুল রাখে রাজের কপালে, তারপর কপাল থেকে শুরু করে আঙ্গুল নামিয়ে আনে নাকে, তারপর থামে গলার সেই উঁচু অংশে, যাকে অ্যাডামস অ্যাপলের বলে, ঠিক তার ওপরে। এই জায়গাটা খুব পছন্দ আমার। রাজ ধীরে ধীরে দম নেয়, গলায় যেন কথা আটকে যায়। মেহরিন ঠোঁটে হালকা ছোঁয়া দেয় সেখানে। রাজ মেহরিনের মাথা তুলে ডুবে যায় মেহরিনের ঠোঁটে। মেহরিনের সারা পেয়ে রাজ আরো বেসামাল হয়ে ওঠে। মুহূর্তেই তারা হারিয়ে যায় এক গভীর অনুভবে, যেখানে কথা কম, স্পর্শের ভাষা বেশি। রাজ দিশেহারা, আর মেহরিন, তার সম্মতিতে রাজ একেবারে তালমাতাল। রাজ যখন একরকম দিশেহারা হয়ে পড়েছে, তখনই মেহরিন তাকে আস্তে করে ঠেলে দেয়। উহু, এখন না। মেহরিন চোখে চোখ রেখে বলেছিলাম, আমি আপনার কাছে ধরা দেব, কিন্তু এখানটায় না। রাজ অসহায় চোখে তাকিয়ে থাকে। ঠোঁটে তৃষার দীর্ঘশ্বাস। আমি কালই সাজেক যাচ্ছি। মেহরিন হেসে ওঠে। রাজের বাহুতে হালকা এক চড় দেয়। রাজ বলে, আপনার খুব হাসি পাচ্ছে তাই না, কিন্তু আপনি যে আমাকে তৃষ্ণার্ত রেখে যাচ্ছেন, আপনি আমাকে শুধু তৃষ্ণায় জ্বালাচ্ছেন আর বলছেন ভালোবাসেন। মেহরিন হাসে। রাজ অস্থির হয়ে বলে, তুমি আমার তৃষ্ণা মেটাচ্ছ না, অথচ আমি পিপাসায় মরছি, বউ। মেহরিন হেসে ফিসফিসিয়ে বলে, আরো কিছুদিন তৃষ্ণায় থাকুন, সময় হলে আমি আপনার সব পিপাসা মেটাবো, মোহে, ভালোবাসায়, পুরোপুরি। রাজ হেরে গিয়ে বলে, আচ্ছা তবে আজ অন্তত জড়িয়ে ধরে ঘুমোতে দিও। প্রথম দিনের মতো মাঝরাতে বের করে দিও না প্লিজ। মেহরিন মাথা নাড়ে। রাজ তখন তাকে নিয়ে ঘরে ফিরে আসে। মেহরিন রাজের বুকের মাথা রেখে ধীরে ঘুমের দেশে পাড়ি দেয়। রাজও চোখ বন্ধ করে, বুকের মধ্যে তার প্রিয় মানুষটিকে জড়িয়ে রাখে, প্রশান্তিতে চোখ বন্ধ করে। সকাল 9টা। মেহরিন রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করছে। লামিয়া রেডি হয়ে নেমে আসে। তাতা ভাবিমনি, আমার দেরি হয়ে যাচ্ছে। মেহরিনকে একটা চুমু দিয়ে বিদায় নেয় সে। সাবধানে যেও, বলে মেহরিন। লাবিব নাস্তা করছে, রূপা বেগম নিজের রুমে, আর কুলসুম মেহরিনকে সাহায্য করছে। হঠাৎ রাজ ডাক দেয়, মুনমিম। সব গুছিয়ে মেহরিন বলে, কুলসুম আপা, তুমি বাকিটা দেখে নিও, আমি আসছি। কুলসুম বলে, আচ্ছা ভাবি। মেহরিন রুমে ঢুকে দেখে রাজ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। মেহরিন জিজ্ঞেস করে, কি হয়েছে? ডাকছেন কেন? সব তো আপনার সামনেই আছে। রাজ হেসে বলে, আসল জিনিসটা তো সামনে ছিল না। মেহরিন চারপাশে তাকিয়ে বলে, কি জিনিস? রাজ এগিয়ে এসে মেহরিনকে জড়িয়ে ধরে বলে, এই যে আমার বউ। মেহরিন হেসে ফেলে। রাজের টাইটা পরিয়ে দেয় মেহরিন। রাজ বলে, রেডি হয়ে থাকো। মিটিং শেষ করে তোমাদের বাসায় নিয়ে যাব। মেহরিন টেনে বলে, ঠিক আছে। রাজ মেহরিনের কপালে একটা চুমু খেয়ে বলে, আসি। মেহরিন মুখ গম্ভীর করে বলে, আমি এত কষ্ট করে রান্না করলাম, আর আপনি খেয়ে চলে যাবেন? রাজ ভ্রু কুঁচকে বলে, বউ কষ্ট করে রান্না করেছে, না খেয়ে গেলে উপায় আছে। না খেলে তো দেখা যাবে তুমি রাগে আমার অফিসে বোম মেরে দেবে। মেহরিন হেসে রাজের বুকে মুখ গুজে দেয়। রাজও হাসে। তাকে আরেকবার জড়িয়ে ধরে বলে, চলো। তারপর তারা একসঙ্গে নাস্তা করে। রাজ আর লাবিব চলে যায় অফিসের পথে। দুপুর 1টা। মেহরিন রেডি হচ্ছে। সাথে লামিয়া। লামিয়াও যাবে মেহরিনদের সাথে। লামিয়া, ভাবিমনি, তুমি আমার ব্রোকে অনেক ভালোবাসো, তাই না? মেহরিন হেসে বলে, তোমার ভাইকে আমি বিয়ের আগেই ভালোবাসতাম। আর এখন তো উনি আমার স্বামী। আমার আত্মার সাথে ওনার সম্পর্ক। তার বাঁকা হার আমি। লামিয়া বলে, ব্রো তোমাকে অনেক ভালোবাসে, ভাবিমনি। মেহরিন মাথা নাড়ে। ঠিক তখনই রাজের কল আসে। লামিয়া দেখে ফোনের নাম লেখা, কবি সাহেব। লামিয়া হেসে বলে, বাব্বাহ, কবি সাহেব। মেহরিন ফোন রিসিভ করে। রাজ বলে, মুনবিম, তুমি লামিয়াকে নিয়ে আমার অফিসে চলে আসো। এখান থেকেই আমরা চলে যাব তোমাদের বাড়িতে। মেহরিন বলে, আচ্ছা। মেহরিনরা বেরিয়ে পড়ে, রূপা বেগমকে বলে, রাজের অফিসের সামনে গিয়ে নামে। ভিতরে ঢোকার আগে হঠাৎ একজন লোকের সঙ্গে ধাক্কা লাগে। মেহরিন বলে, সরি। লোকটা কিছু একটা লুকায়, বলে, নো প্রবলেম। মেহরিন ভালোভাবে তাকায় লোকটার দিকে।
তারপর ভিতরে ঢুকে পড়ে ওরা রাজের কেবিনে গিয়ে বসে। হঠাৎ মেহরিন দেখে ওই লোকটাও ভিতরে ঢুকছে না, হাতে কিছু একটা যা উনি লুকিয়ে রাখছে। মেহরিন লামিয়াকে বলে, তুমি একটু বসো, আমি আসছি। সে বেরিয়ে পড়ে। বাইরে দেখেই বুঝে নেয় লোকটা কোথায় ঢুকছে না, সেই জায়গাতেই মূলত মিটিং হচ্ছে রাজদের। লোকটা রাজের পাশে গিয়ে বসে। রাজ তখন প্রজেক্টরে কিছু বোঝাচ্ছে সবাইকে। ঠিক তখনই লোকটা তার হাত থেকে বন্দুক বের করে খুব নিচে থেকে তাক করে রাজের মাথায়, যেন কেউ দেখতে না পায়। ঠিক সেই মুহূর্তে মেহরিন নিজের ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে ছুঁড়ে মারে লোকটার হাতে। সঙ্গে সঙ্গে বন্দুকটা পড়ে যায়। সবাই চমকে ওঠে। লাবিব ছুটে এসে লোকটাকে ধরে ফেলে। মেহরিন বলে, ছাড়ো ওকে। লাবিব কিন্তু ভাবি। মেহরিন রাজের দিকে তাকায়। রাজ মাথা নাড়ে। রাজ বলে, ছাড়। লাবিব রেগে বলে, ইচ্ছে তো করছে হতকে এখানেই পুঁতে দিই। মেহরিন ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। পুরো রুম স্তব্ধ। তার গায়ে কালো রঙের শাড়ি, চুল খোপা, মুখে হালকা সাজ, কিন্তু চোখে যেন আগুন। অনেকে চিনে ফেলছে মেহরিনকে, অনেকেই পাচ্ছে না। মেহরিন লোকটার পাশে ঘুরতে ঘুরতে বলে, কে পাঠিয়েছে আপনাকে, ভাই? লোকটা ভয় আর হাতের ব্যথায় কাঁপছে। সে রাজকে চেনে, কিন্তু অনেক টাকার লোভে এসেছে। ভাবেনি ধরা পড়ে যাবে। মেহরিন কৌতুকের সাথে বলে, আরে আরে ভাইজান, ভয় পাবেন না। বলেন তো, কে পাঠিয়েছে আপনাকে? রাজ দুই হাত বাজ করে তাকিয়ে আছে মেহরিনের দিকে। ঠোঁটে হালকা হাসি। লাবিব মনে মনে বলে, শেষ। ভাইজান বলে বলে মেরাই দেবে। কি মানবতা! বাহ! অবশ্য মানবতা তো থাকবেই, ভাবি টাকার দেখতে হবে না। আমার এত মানবতা আমার ভাবির যদি না থাকে তাহলে কি জাতি মেনে নিত? লাবিব নিজেই নিজেকে বাহবা দিতে লাগলো মুখ চেপে। হঠাৎ মেহরিন চিৎকার করে বলে, কি হলো? কথা বলছেন না কেন? আমি কিছু জিজ্ঞেস করছি তো, ভাইজান। তারপর মুহূর্তেই সুর বদলে আদুরে গলায় বলে, আহা ভাইজান, বলুন না। মিটিং রুমে উপস্থিত সকলে হতবাক। রাজ আর লাবিব হাসছে। মেহরিন লোকটার চোখে তাকিয়ে বিরক্ত স্বরে বলে, না না, এভাবে হবে না। লাবিব লাবিব বলে, জি ভাবি। মেহরিন বলে, তোমার বন্দুকটা দাও তো, 2 মিনিটের জন্য ধারে দাও। লাবিব হেসে বলে, 2 মিনিট কেন, 2-3 দিনের জন্যই নিয়ে নাও। মেহরিন হাসে। লাবিব বন্দুকটা দিয়ে দেয়। মেহরিন লোকটার হাত টেবিলের উপর রেখে বন্দুক ঠেকিয়ে ঠাস করে একটা গুলি করে দেয়। সবাই আঁতকে ওঠে। অনেকে বলে থাকে, যেমন জামাই তেমন বউ। একজন পেন দিয়ে মেরে দেয়, আরেকজন ভাই ডেকেও গুলি করে দেয়। রাজ আর লাবিবও অবাক। ওরা ভেবেছিল মেহরিন শুধু ভয় দেখাবে, কিন্তু সে তো সত্যি সত্যিই গুলি করে দিল। লোকটা চিৎকার করে কাঁদছে, আমাকে ছেড়ে দিন। আমাকে তালুকদার সাহেব অনেক টাকা দিয়েছে রাজ শিকদারকে মারতে। আমি লোভে পড়ে গিয়েছিলাম। আমাকে ছেড়ে দেন। মেহরিন চোখে আগুন নিয়ে তাকায় লোকটার দিকে আর চিৎকার করে বলে, তোর ওই বাপকে গিয়ে বলে দিস রাজ শিকদারের কাছে পৌঁছানোর আগেই এই মেহরিন শিকদারকে পার করতে হবে। আর মেহরিন শিকদারকে পার করার মতো সাধ্য ওর নেই। খবরদার, আমার হাজবেন্ডের দিকে যদি আর একবার চোখ তুলে তাকাস, সেই চোখ আমি মেহরিন উঠিয়ে নেব। তবে আমি তোকে জানে মারব না। তবে যে হাতে আমার স্বামীকে মারতে বন্দুক তুলেছিলি, সেই হাতটা তুই নিজের শরীরেও রাখতে পারবি না। তারপর ডাক দেয়, লাবিব। লাবিব বলে, হ্যাঁ ভাবি। মেহরিন বলে, ওর এই হাতটা আলাদা করে দাও। আর সেই হাতটা একটা গিফট বক্সে ভরে পাঠিয়ে দিও রেদওয়ান তালুকদারের কাছে। লাবিব মৃদু হেসে বলে, আচ্ছা। মেহরিন বন্দুকটা লাবিবের হাতে দিয়ে রাজের কাছে যায়। রাজের মুখটা নিজের আঁচলে মুছে দিয়ে বলে, এসির মধ্যে খেমে যাচ্ছেন কেন? রাজ হেসে ফেলে। সবাই মেহরিনের দিকে তাকিয়ে অবাক। এই মেয়েটাই একটু আগেই একজনকে গুলি করলো, আর এখন জামাইয়ের মুখ মুছিয়ে দিচ্ছে। রাজ, আই এম সরি এভরিওন। এখন আমার বউকে সময় দিতে হবে। আপনারা যেতে পারেন। সবাই মাথা নাড়ে আর একজন একজন করে বেরিয়ে যায়। রাজ মেহরিনকে জড়িয়ে ধরে বলে, ইস, আমার বউটা এত ভায়োলেন্ট কেন? মেহরিন হেসে বলে, মাঝে মধ্যে হতে হয়। চলুন এখন। তারপর রাজ, লাবিব, মেহরিন ও লামিয়া মিলে মেহরিনদের বাড়ির পথে রওনা হয়। সিঙ্গাপুর, সন্ধ্যা 7টা। মেহের বের হয়েছে বাইক নিয়ে। বাইকটা তার সবচেয়ে প্রিয় জিনিসগুলোর একটি। সাথে আছে জেরি। তারা মূলত একটা বাইক রেস করতেই বের হয়েছে। দুজনে পরেছে কালো জিন্স, টি শার্ট আর তার উপর ব্লেজার। মাথায় হেলমেট। জনে হাই ফাই করে রেস শুরু করে। রেসের শুরুতেই মেহের জেরিকে পেছনে ফেলে এগিয়ে যায়। মেহের হাসে। কিন্তু ঠিক তখনই দেখতে পায় আরেকটা বাইক তার পাশে ছুটছে।
একটা তীব্র নিঃশব্দ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। মেহের মনে মনে বলে, আচ্ছা, তাহলে রেস করতেই চাও, চলো হোক যাক। মেহের গতি বাড়ায়। দুটো বাইক হাড্ডাহাড্ডি লড়াই করে চলে। কখনো কেউ এগিয়ে যায়, কখনো পিছিয়ে পড়ে। শেষমেশ বিজয়ী হয় মেহের। মেহেরের বাইকের সামনে এসে থামে সেই অপরিচিত বাইক। দুটো বাইকই অনেকটা পথ পেরিয়ে এসেছে নির্জন রাস্তায়। সেই বাইক থেকে একজন লোক নেমে আসে। সে মেহেরের সামনে এসে দাঁড়ায়, হাত বাড়িয়ে বলে, আই এম হৃদ। মেহের হাত মেলায়। মিহের। হৃদ তাকায়। তার মুখে একরকম গম্ভীর বিস্ময়। মেহের হেলমেট খুলে ফেলে। তার চুলগুলো এলোমেলো হয়ে পড়ে কাঁথে। তারপর সে হেলমেটটা ছুঁড়ে মারে হৃদের দিকে। হৃদ সেটা ধরে ফেলে। মেহের এক হাতে চুলগুলো গোছাতে থাকে। হৃদ অপলক তাকিয়ে থাকে। তার চোখ মেহেরকে পর্যবেক্ষণ করে একেবারে নিখুঁতভাবে। নীল চোখ, গোলাপি ঠোঁট, সোজা নাক আর থুতনির সেই ছোট্ট তিল। আর যেভাবে চুলগুলো মেহের নিজ হাতে গুছাচ্ছে, তাতে হৃদ যেন কিছু একটা অনুভব করতে থাকে। হৃদ মনে মনে বলে, এইটুকু সামান্য চুল গুছানো অবস্থায় কেউকে এতটা সুন্দর লাগে না। হয়তো আমি খুঁজছি মেহরিনকে ওর মাঝে, তাই এমন লাগছে। কিন্তু ওরা তো আলাদা, দুটো মানুষ। ঠিক তখনই মেহের বলে, ও হ্যালো, কোথায় হারিয়ে গেলেন? হৃদ চমকে উঠে বলে, না না, কিছু না। আপনি এই সময়ে? মানে আমি ভাবছিলাম। মেহের হেসে বলে, ছেলে ভাবছিলেন তাই তো? হৃদ মাথা নাড়ে, হেসে ফেলে। মেহের মুচকি হেসে বলে, অনেকেই ভাবে। রেস করতে গিয়ে কিছুটা নির্জন রাস্তা ধরে এসেছে দুজনে। হালকা ঠান্ডা বাতাস বইছে। জ্যোৎস্না আর স্ট্রিট লাইট মিশে তৈরি করছে এক রহস্যময় পরিবেশ। হৃদ মুখ তুলে বলে, যদি কিছু মনে না করো, একটা অনুরোধ করব। মেহের বলে, অনুরোধ? তাও আমাকে? হালকা হেসে বলে, আচ্ছা, বলুন। হৃদ একটু দ্বিধা নিয়ে বলে, ওইখানেই বসি চলুন। দুজনের রাস্তার পাশে ছোট্ট একটা বেঞ্চে গিয়ে বসে। হৃদ এবার গম্ভীর হয়ে বলে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মেহের বলে, আপনি কি আমার টিচার, যে প্রশ্ন করবেন আর আমি বাধ্য ছাত্রী হয়ে উত্তর দেব? হৃদ হেসে বলে, প্লিজ। মেহের হেসে বলে, আচ্ছা বলুন। হৃদ ধীরে বলে, তোমার কি কোনো যমজ বোন আছে? অথবা এমন কোনো কাজিন, যে একদম তোমার মতো দেখতে? মেহের হেসে বলে, হ্যাঁ, আমার যমজ বোন আছে। নাম মেহরিন। তবে আমাদের চোখের রং আলাদা, আর একটা ছোট পার্থক্য আছে। হৃদ বলে, তার ঠোঁটের নিচে তিল, আর তোমার চিবুকে। মেহের মাথা নাড়ে, ঠিক তাই তো। কিন্তু আপনি কিভাবে জানেন? আপনি কি মেহুকে চিনেন? হৃদ শান্ত গলায় বলে, তুমি মেহরিনের বিয়েতে যাওনি? মেহের বলে, না, ওই দিন আমার একটা এক্সাম ছিল। কিন্তু বললেন না তো, আপনি কিভাবে চিনেন মেহুকে? হৃদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ওর বিয়ে আমার সাথেই ঠিক হয়েছিল। মেহের আচমকা চমকে বলে, ওহ, আপনি হৃদ তালুকদার? হৃদ মাথা নাড়ে। মেহের হাসে বলে, তাহলে এখানে কেন? হৃদ কিছুক্ষণ চুপ করে থেকে বলে, মজা করছো? তুমি জানোই তো মেহরিন রাজকে ভালোবাসে। মেহের মাথা নাড়ে, তাও ঠিক। যাই হোক, যা হয় ভালো রর জন্যই হয়। তবে আপনি পালিয়ে এসেছিলেন কেন? হৃদ আকাশের দিকে তাকিয়ে বলে, রাজ আমার ছোটবেলার বন্ধু। আমি কিভাবে তার ভালোবাসার মানুষকে বিয়ে করি, যেখানে মেহরিন নিজেও রাজকে চায়? মেহের চুপচাপ হৃদের দিকে তাকিয়ে থাকে। কেন যেন হৃদের এই কথাটা খুব ভালো লাগলো মেহেরের। এই মানুষটা তাকে অবাক করছে। একটা অদ্ভুত প্রশান্তি আছে হৃদের কথায়। মেহের বলে, আমি যতদূর জানি, আপনি নিজেও মেহরিনকে ভালোবাসতেন। হৃদ চোখে চোখ রেখে বলে, ভালোবাসতাম কিনা জানি না। তবে হ্যাঁ, মেহরিনকে আমার ভালো লাগতো। কিন্তু সেই ভালো লাগা বা ভালোবাসা 2-3 মাসের। আর রাজ তাকে 3 বছর ধরে পাগলের মতো ভালোবাসে। মেহের মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। হৃদের এই স্বীকারোক্তি তাকে কেমন এক অনির্বচনীয় আবেগে ভাসিয়ে নেয়। মেহের বলে, আপনি সত্যিই খুব ভালো একজন মানুষ। হৃদ হাসতে হাসতে বলে, তুমি বলছো এই কথা? সেই দিন তো আমার গোটা বংশ উদ্ধার করে দিচ্ছিলে। মেহের বলে, দোষ তো আপনারই ছিল। হৃদ এবার জোরে হেসে ফেলে। এই হাসিটাই যেন অন্যরকম। মেহের থমকে যায়। হৃদের হাসিতে সে হারিয়ে যায়। তার হৃদস্পন্দন বাড়তে থাকে। মেহের নিজের মধ্যেই অনুভব করে, এটা কেমন এক অচেনা অনুভব। এই প্রথম এমন একটা অনুভূতি হচ্ছে মেহেরের। কেমন একটা ঘোর লেগে যাচ্ছে। হৃদের দিকে তাকিয়ে থাকতে মন চাইছে খুব। হৃদ হঠাৎ হাসি থামিয়ে বলে, কি হলো? চুপ করে গেলে কেন? মেহের হেসে বলে, কিছু না, কিছু না। হৃদ উঠে দাঁড়ায়। হাত বাড়িয়ে দেয়, চলো, বাড়ি ফেরা যাক। মেহের একবার তাকায় হৃদের মুখের দিকে, তারপর হাতের দিকে। অবশেষে হৃদের হাতটা ধরে উঠে পড়ে।
তবে ঠিক সেই মুহূর্তে কিছু একটা ঘটে যায়। হৃদের হাত ছুতেই মেহের শরীর কেঁপে ওঠে। সে দ্রুত হাত সরিয়ে নেয়। একটাও কথা না বলে হৃদের কাছ থেকে হেলমেট নিয়ে বাইক স্টার্ট করে চলে যায়। হৃদ পেছনে থেকে ডাকে, মেহের শূন্য। কিন্তু মেহের আর থামে না। রাত 12টা। রাজ আর বাকিরা সবাই এসে গেছে মেহরিনদের বাসায়। খাওয়া দাওয়া শেষ, পেট ভরে গল্প আর হাসির মহফিল এখন ছাদে। চাঁদের আলোয় জমে উঠেছে আড্ডা। মেহরিন, রাজ, মাহবুবা, মাহির, লাবিব, লামিয়া আর চুমকি সবাই ছাদে। চুমকি আজ সকালেই এসেছে, আর যতদিন মেহরিন থাকবে ও এখানেই থাকবে। সবার মধ্যমণি রাজ গল্প শুরু করে দিয়েছে। কখন, কিভাবে প্রথম মেহরিনকে দেখেছিল, এবং কখন কিভাবে কোথায় মেহরিনকে সবকিছু থেকে প্রোটেক্ট করেছে। একটু দেখার জন্য কতটা ছটফট করেছে, কতটা পাগলামি করেছে এইসব। চুমকি বলে, দুলা ভাই, আপনি একটা জিনিস কি ড্রামা টাইনা করে বিয়ে করলেন? একদম পুরাই ফিল্মি। রাজ মেহরিনের দিকে তাকিয়ে হেসে বলে, আর কি মাইটা যে খেলাম সেটা তো বললে না। আমার মত বিয়ে করতে এসে বউয়ের হাতের মায়ের কয়জনে খাইছে বলো? এই কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। মেহরিন চোখ রাঙিয়ে রাজকে। লাবিব ব্রু কুচকে বলে, এই লাদা বাচ্চা, তোমারও কি ভাবির মতো মারামারি করর অভ্যাস আছে নাকি? মাহবুবা রেগে বলে, এই বাদর আপনার সমস্যা কি? সব সময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন আমার সঙ্গে। বাদর কোথাকার। লাবিব বলে, এই লাদা বাচ্চা তুমি আমাকে আবার বাদর বললে? মাহির বলে, আমার শুরু হয়ে গেল টম অ্যান্ড জেরির কাহিনী। মাহবুবা বলে, হ্যাঁ বলবো, 101 বার বলবো। আমাকে যতবার লাদা বাচ্চা বলবেন আমি ততবারই বলবো বাদয় বাদর বাদর। লাবিব মাহবুবার কানে কানে বলে, এখন যত ইচ্ছা ওর শোনার সময় মতো বোঝাবো তোমাকে। আমাকে বাদর বলা তাই না? তখন হাড়ে হাড়ে বুঝাব বাদর কত প্রকার ও কি কি। মাহবুবা লাবিবকে ধাক্কা দিয়ে বলে, আমিও দেখব কি কি করতে পারেন আপনি। এখন সরুন তো, সবসময় বাদরের মতো ঘাড়ে উঠে পড়তে চায় যত সব বাদরামো। লামিয়া কপালে হাত দিয়ে বলে, হায় আল্লাহ, এরা এমন টম অ্যান্ড জের মতো সারাক্ষণ ঝগড়া করে কেন? চুমকি লামিয়াকে জড়িয়ে ধরে বলে, ঝগড়া না শোনায়, এটা হলো ভালোবাসা, বুঝলা? লামিয়া হেসে ফেলে, সাথে চুমকিও। মেরিন ধমক দিয়ে বলে, তোরা থামবি এবার? রাজ বলে, এই বাদর চুপ করে বস, আমার শালিকে এত জ্বালাবি না। রাজের কথায় মাহবুবা খুশি হলেও লাবিব মুখ ভোতা করে বলে, ব্রো। রাজ বলে, কি ব্রো হে? সারাক্ষণ ওর পিছনে লেগে থাকিস কেন? লাবিব দাঁত বের করে বলে, আমার ভালো লাগে। মাহবুবা মুখ সামটা দেয়। সবাই হাসে। রাজ নাটুকে ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বলে, বাচ্চারা, তোমরা গিয়ে ঘুমাও। আমি আমার বউকে নিয়ে একটু চন্দ্র বিলাস করে আসি। সবাই ও ও বলে উঠে। মেহরিন মুখ সামটা দিয়ে বলে, এখন রাত কতটা বাজে জানেন? আসছে চন্দ্রবিলাস করতে হুম। রাজ দুঃখী দুঃখী মুখ করে বলে, জানি তো। এমন রাতেই তো বিবাহিতরা। মেহরিন রাজের মুখ চেপে ধরে বলে, চুপ করুন, অসভ্য লোক। সবার মুখে মিটি মিটি হাসি। মেহরিন বলে, তোমরা যাও, ঘুমাও। তারপর দাঁতের দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, আমি এই অসভ্য লোকটার সাথে গিয়ে চন্দ্র বিলাস করে আসি। সবাই জোরে হেসে ওঠে। সবাই হেঁকে হেঁকে নিচে নেমে যায়। মেহরিন রাজের মুখ থেকে হাত সরিয়ে নেয়। রাজ তার হাত ধরে আলতো করে চুমু খায়। তারপর নাটুকে ভঙ্গিতে বলে, বউ, তুমি আমার সঙ্গে অনেক অন্যায় করছো। বিয়ে করেও আমাকে ভার্জিন রেখে দিলে। জাতি শুনলে আমায় মেনে নেবে? মেহরিন ঠোঁট কামড়ে হেসে বলে, না মানলে না মানুক। এখন চলুন। রাজ হেসে মেহরিনের পিছু পিছু যায়। দুজনের রুমে ঢুকে কাপড় পাল্টে নেয়। মেহরিন পরে জিন্স আর টপ। রাজ পরে কালো শার্ট আর কালো প্যান্ট। দুজনে বেরিয়ে পড়ে বাইকে চড়ে। নীরব শহরে রাতের ঘুমন্ত বাতাসে একসাথে ডুবে যেতে। রাত গভীর। শহরের কোলাহল পেরিয়ে বহু দূরে এসে পৌঁছেছে রাজ আর মেহরিন। রাস্তাটা প্রায় ফাঁকা, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের বাগান যেন নিঃশব্দে গন্ধ ছড়িয়ে দিচ্ছে বাতাসে। রাজ বাইক থামালো রাস্তার ধারে একটা গাছের পাশে। রাজ আছি বলে কোথাও একটা গেছে। মেহরিন নেমে বসে পড়ে পাশের ঘাসে। একটু এগিয়ে থাকা একটা বাগান বিলাস গাছ পাশে চোখ চলে যায় তার। সেদিকে চেয়ে থাকে চুপচাপ। রাস্তা যেমন নির্জন, তেমনি রাতটাও। কিছুক্ষণ পর রাজ ফিরে আসে, হাতে একটা লাল জবা ফুল। মেহরিন কপাল কুঁচকে তাকায়। এই নির্জন রাস্তায় আমায় একা রেখে কোথায় গিয়েছিলেন আপনি? রাজ হেসে বলে, বউ, একটু মূত্র বিসর্জন দিতে গিয়েছিলাম। মেহরিন ভ্রু কুঁচকে বলে, তা হাতে ফুল এল কোথা থেকে? রাজ হেসে বলে, ফুলগুলো সুন্দর লেগেছিল। ভাবলাম, আমার নিজের সুন্দর ফুলটাকে আরেকটা ফুল দিই। এই বলে রাজ আলতো করে জবা ফুলটা মেহরিনের কানের পেছনে গুজে দেয়। মেহরিন চুপ।
কেমন যেন একটা থমথমে ভালো লাগা ছড়িয়ে পড়ে তার হৃদয় জুড়ে। রাজের পর আরো একটা জবা ফুল তোলে, এবার গভীর চোখে মেহরিনের দিকে তাকিয়ে বলে, তোর জন্য একটা কবিতা বলি। মেহরিন মাথা নাড়ে, ঠোঁটে হাসি, চোখে কৌতূহল। রাজ গলা পরিষ্কার করে বলতে শুরু করে, তুমি আমার বসন্ত। তুমি কি জানো, এই রাস্তার নীরবতা তোমার মতোই নরম, গভীর, কিছুটা রহস্যমোড়া। তোমার চোখের ভেতর আমি একটা ছোট্ট ফুলের বাগান দেখি, যেখানে প্রতিটা পাপড়ি আমার নামে জেগে থাকে প্রতিদিন। এই জবা ফুলটা শুধু ফুল নয়, এটা এক একটা কথা। তুমি আমার ভালোবাসা, এই তিনটি শব্দের গন্ধ মেখে আছে তাতে। আমি পথ হারাই তোমার পাশে এসে, তুমি না থাকলে রাস্তা থাকে, কিন্তু গন্তব্য হারায়। তুমি আমার বসন্ত, যেখানে প্রতিদিন প্রেম ফোটে নতুন কোনো রঙে। মেহরিন নিঃশব্দে তাকিয়ে থাকে রাজের দিকে, চোখের পাপড়ি একটু কেঁপে ওঠে। তার ঠোঁটের কোণে ধরা পড়ে একটা নরম হাসি। সে আলতো করে জবা ফুলটা হাতে নেয়, দেখে, তারপর বলে, আমার পাগল প্রেমিক, আমার ভালোবাসা, আমার স্বামী, আমার কবি সাহেব। নীরব রাস্তায় একটা গাছের নিচে মেহরিন আর রাজ কিছুক্ষণ বসে থাকে। চাঁদের আলোয় মেহরিনের মুখটা যেন আরো কোমল, আরো স্বপ্নীল। রাজ আলতো গলায় বলে, বৌচান। মেহরিন সাড়া দেয় হুমুম করে। রাজ মুচকি হেসে বলে, একটা গান শোনাও না। মেহরিন একটু অবাক হয়ে বলে, এই রাতবেলা গান গাইতে বলছেন? রাজ তার হাত ধরে আলতো করে বলে, মুনবেম, প্লিজ। মেহরিন রাজের দিকে তাকায়, আর নরম গলায় একটা মায়াবী গান গেয়ে ওঠে। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকি, জানি তুমি দিবে সারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। রাজ মুগ্ধ হয়ে শোনে। গান শেষ হতেই রাজ মেহরিনকে জড়িয়ে ধরে, কিছু না বলে, শুধু ধরে রাখে। অনুভূতির ভাষা নেই, শুধু নীরবতা আর হৃদয়ের ছোঁয়া। অনেকটা সময় এভাবে কেটে যায়। তারপর মেহরিন বলে, চলুন এবার যাওয়া যাক। রাজ একটু বিরক্ত সুরে বলে, গেলে কি? আমার তো ঘুম ছাড়া আর কোনো কাজ নেই, তার থেকে এখানেই ঘুমিয়ে পড়ি। মেহরিন হেসে বলে, ঢং না করে চলুন। রাজ কেমন একটা ভান করে বলে, আমি ঢং করি? তারপর চোখ নাচিয়ে বলে, আমার জায়গায় থাকলে বুঝতে, সামনে বিরিয়ানি, কিন্তু আমি খেতে পারি না, কারণ আমার হাত বাঁধা। এই ফিলিংসটা যে কি শুধু বিরিয়ানি লাভাররাই জানে। মেহরিন হাসতে হাসতে রাজের বুকে তলে পড়ে। রাজ ঘাসের উপর শুয়ে পড়ে মেহরিনকে নিয়ে। সে বলে, বউ, আমি আর কতদিন ভার্জিন থাকবো? মেহরিন হেসে বলে, সবাই তো বিয়ের পর ভার্জিনিটি হারায়, আপনার ভাগ্য ভালো, তাই এখনো সলিড আছেন। দেখছেন আমি কত ভালো বউ। রাজ বলে, বউ। মেহরিন দাঁড়িয়ে পড়ে রাজের হাত ধরে টেনে বলে, চলুন এবার যাওয়া যাক। রাজ বাইকে বসে স্টার্ট দিতে যাবে, ঠিক তখনই তিনটা বাইকে করে 9 জন ছেলে এসে হাজির। চেহারা দেখে বোঝাই যায়, গাঁজা খেয়ে সারাদিন তাল হয়ে থাকে, দেখতে কেমন একটা গালকাটা ব্রুকাটা। লুক লাইক এ ভিলেন ভিলেন। মেহরিন রাজের দিকে তাকায়। রাজও তার চোখে চোখ রাখে। মেহরিন হেসে বলে, মনে হচ্ছে আমাদের প্রেমটা কারো সহ্য হলো না কবি সাহেব। রাজ মুচকি হেসে বলে, চলো তবে ওদের একটু শেখাই, প্রেম বাধা দেওয়া খুব অন্যায়, আর এর জন্য একটু শাস্তিও দেওয়া যাক, যাতে অন্য কারো প্রেমে বাগড়া না দেয়। জনে বাইক থেকে নেমে পড়ে 2 হাত ভাঁজ করে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে, ঠোঁটে সেই চেনা সাহসী হাসি। রাত তখন গভীর, কিন্তু প্রেম আর সাহস দুটোই জেগে আছে। মেহরিন ভালো করে তাকায় ওদের দিকে, চেহারা চলনে বোঝা যাচ্ছিল গাজার খপ্পরে পড়ে বেহাল দশা। চোখে রাগ, মুখে বাঁকা হাসি। একজন চিৎকার করে বলে, এই রোমিও জুলিয়েট, প্রেম করছো এখানে দাঁড়া। বাইক তিনটা মেহরিন ও রাজের পাশে গোল গোল ঘুরতে থাকে। রাজ ঠান্ডা গলায় বলে, কি সমস্যা ভাই তোমাদের? প্রেমে বাধা দেওয়ার কি কারণ? নাকি নিজেরা প্রেম করতে পারো না তাই আমাদের প্রেম দেখে জ্বলছে সেই রাগ? এই সময়েই হঠাৎ একটা ছেলে কোমর থেকে ছোট একটা ছুরি বের করে ছুঁড়ে মারে মেহরিনের দিকে। কিন্তু মেহরিন ক্ষিপ্র হাতে ছুরিটা ধরে ফেলে, ঠোঁটে এক চিলতে হাসি এনে বলে, নিশানা একদম বাজে। দাঁড়ান আমি দেখাচ্ছি নিশানা কাকে বলে। এই বলে সে ছুরিটা গুছিয়ে ছুঁড়ে মারে, ঠিক সেই ছেলের বুক বরাবর। ছেলেটা বাইক থেকে পড়ে যায়। রাজ চোখ বড় বড় করে তাকিয়ে বলে,
আরে বাসস, আরিও না, তোমার নিশানা তো জ্যাক্কাস। মেহরিন হেসে চোখ টিপে দেয় রাজকে। ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে। বাকিরা নামতে থাকে। একজন গালাগালি শুরু করে রাজকে উদ্দেশ্য করে আর ছেলেগুলো তেড়ে যায় মেহরিনের দিকে। কিন্তু মেহরিনের তাতে কোন ভক্ষেপ দেখা গেল না। সে আরামসে দাঁড়িয়ে আছে, যেন কিছু হচ্ছেই না। রাজ হাত গুটিতে গুটাতে বলে, ওর দিকে গেলে হাত পা ভেঙে যাবে। তার থেকে ভালো আমার দিকে এই বাঘ বিনা টিকিটে ওপরে পাঠানোর ব্যবস্থা করব। বিশ্বাস কর, কোন টাকা লাগবে না, টিকিটও লাগবে না, সোজা জাহান্নামের দরজা পাঠিয়ে দিব। ছেলেরা খেপে গিয়ে রাজের দিকে ধেয়ে আসে। রাজ এক হাতে সামনের ছেলেটাকে খুশি দেয়, আরেকজনকে লাথি মেরে দূরে ফেলে দেয়। মুহূর্তেই হুলস্থুল মারামারি শুরু হয়ে যায়। মেহরিন কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ চিৎকার করে ওঠে, ছি, আপনি একজন গ্যাংস্টার হয়ে এদের সাথে এভাবে মারামারি করছেন? আমার সম্মান আপনি এভাবে রাস্তার মাটিতে গড়াগড়ি খাওয়াচ্ছেন? ছি। রাজ থমকে যায়। এই ফাঁকে মেহরিন এগিয়ে যায়। এক ছেলের হাত থেকে ছুরি নিয়ে নেয়, তারপর চারদিক ঘুরে ঘুরে উড়াধুরা কুপাকুপি শুরু করে দেয়। এমনভাবে হামলা করে বসে কেউই কল্পনাও করতে পারেনি। ফলাফল, মিনিট 5-এর ভেতর বেশিরভাগ ছেলেই হাত পা কাটা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সাথে রাজকেও দেয় এক ধাক্কা। রাজ কাঁধ থেকে ধুলো ছেড়ে বলে, বাবা, আমার বউ আমাকেই মাটিতে ফেলে দিল। আমি তো দাঁড়িয়েছিলাম, আমাকে ধাক্কা দিয়ে দিলে তুমি নট ফেয়ার বউ। মেহরিন হাসতে হাসতে বলে, আমাকে হালকাভাবে কেন নিচ্ছেন কবি সাহেব? ভুলে যাবেন আমি একজন গ্যাংস্টার লাভলি ওয়াইফ। সো বি কেয়ারফুল, আমার সাথে নো পাঙ্গা, তাহলে করে দিব আপনাকে চঙ্গা ছাঙ্গা। এরপর মেহরিন একটু ঝুঁকে ছেলেগুলোর দিকে তাকায়, ঠোঁটে এক চিলতে বিষাক্ত হাসি। আমার প্রেমে ব্যাঘাত ঘটাতে আসলে শুধু হাত পা না, মেন পার্ট পর্যন্ত কাটা যেতে পারে, সো মাইন্ড ইট। রাজ পাশে দাঁড়িয়ে হেসে বলে, ছি বউ, তুমি অন্যের জিনিসে নজর দিচ্ছ কেন? তোমার নিজের জিনিসটাই তো রয়েছে। মেহরিন বলে, নষ্ট পুরুষ। জনেই ঘুরে পেছনে হাঁটা দিচ্ছে, ঠিক তখনই হঠাৎ এক আহত ছেলে দাঁড়িয়ে উঠে এসে মেহরিনের গলায় ছুরি ধরে চিৎকার করে ওঠে, শালি, তোর অনেক তেজ তাই না, মায়া হইয়া বেডা গো মতো মারামারি করস, একটা টান দিমু, সব তেজ বের হয়ে যাবে শালি। রাজ ঘাবড়ে যায়, মেহরিনের চোখের দিকে তাকায়। মেহরিন চোখ টিপে দেয়। রাজ মেহরিনের ইঙ্গিত বুঝেই ধীরে সরে যায়। মুহূর্তেই ডান পা তুলে এমন এক লাথি ছুঁড়ে মারে ছেলেটার স্পেশাল জায়গায় যে সে তক্ষুনি মাটিতে লুটিয়ে পড়ে। মেহরিন মাটিতে পড়া ছুরিটা তুলে নিয়ে ঘুরিয়ে ছেলেটার হাতের তালুতে গভীরভাবে গেঁথে দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। মেহরিন চুল ঠিক করে রাজের কাছে আসে, হালকা একটা সফট কিস দেয় গালে। তারপর বলে, চিল, এত ভয় পাওয়ার কি আছে? রাজ হাসে, তুমি তো রীতিমতো রণক্ষেত্রের রানী। তারপর ছেলেগুলোর দিকে তাকিয়ে বলে, ভাইসাবেরা, টেক্সট টাইম দেখে আসবেন। আমার বউ মারামারিতে এতটা এক্সপার্ট, আমাকেও ছাড় দেয়নি, আমার বিয়ের দিনেও আমার দাঁতের জায়গা নাড়িয়ে দিয়েছিল। সেখানে তোরা কোন বাল যে তোদের ছেড়ে দেবে? সবাই স্তব্ধ। কেউ আর কথা বলার সাহস পায় না। মেহরিন বাইকের দিকে হেঁটে যায়, উঠার আগে ঘুরে দাঁড়িয়ে বলে, যারা তোদের পাঠিয়েছে তাদের গিয়ে বলিস ওদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি মুখোমুখি হব। সেই দিন আর হার জিনিসটা থাকবে না ওদের কাছে। এই বলে সে রাজের পেছনে বসে পড়ে। রাজ বাইক স্টার্ট দেয়, আর জন বাতাস কেটে উড়ে চলে যায় রাতের শহরের বুক চিরে। ফিরতি পথে রাজ গান ধরে, কি নামে ডেকে বলবো তোমাকে? মন্দ করেছে আমাকে উই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে? মন্দ করেছে আমাকে উই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ার ইমত হয়ে যেতে যতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ার ইমত হয়ে যেতে যতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে? মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে? মন্দ করেছে আমাকে উই দুটি চোখে। হালকা ঠান্ডা হাওয়া বইছে। বাইকের পেছনে বসে মেহরিন রাজের পিঠে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে দেয়। এই রাতের নির্জনতা আর রাজের গলার সুর তাকে নিরাপত্তা আর ভালোবাসায় ভরিয়ে দেয়। বাসায় ফিরে মেহরিন ফ্রেশ হয়ে আছে। মেহরিন বিছানা বিছাচ্ছে। রাজ শুধু ট্রাউজার পরে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মেহরিন চোখে কয়েকবার দেখে রাজের হাবভাব, রাজকে ওইভাবে দেখে চট করে চোখ ঘুরিয়ে নেয়। কিন্তু বারবার রাজের দিকে তাকিয়ে ফেলে। রাজ তা বুঝে ফেলে, হাসি চেপে বলে, আমি বুঝি না বউ, তুমি আমি গোসল করে আসলে এভাবে চোরের মতো চেয়ে থাকো কেন? বউ হয়ে জামাইকে এভাবে চুরি করে দেখাটা কি ঠিক? সামনাসামনি দেখতে পারো না নাকি? আমি তো তোমারই বউর সঙ্গে দেখা, কোন সমস্যা নেই। মেহরিন বালিশ ছুঁড়ে মারে, আপনার কি একটুও লজ্জা নেই? এইভাবে খালি গায়ে থাকেন? রাজ মুচকি হেসে বলে,
বউয়ের সামনে লজ্জা পাই। কাপুরুষেরা কতবার বলবো তোমাকে বউ, আমি কাপুরুষ নয়। তারপর মেহরিনের হাতটা নিয়ে জিম করা বডির সিক্স প্যাকে রাখে আর বলে, এই বডি শডি বানিয়ে লাভ কি যদি বউ ভালো করে না দেখে, যদি একটুখানি না ছুঁয়ে দেয়। মেহরিন হাত সরিয়ে নেয়। নষ্ট পুরুষ। রাজ আবার বলে, শুধু নষ্ট পুরুষ না, তুমি জানো আমি তোমাকে কেমন চোখে দেখি। কেমন চোখে? রাজ ধীরে ধীরে বলে, নষ্ট মনের নষ্ট চোখে দেখি তোমাকে। মন আমার কি চায় বোঝাই কেনে। এটুকু বলে ঠোঁট কামড়ে হাসে রাজ। মেহরিন হঠাৎ রেগে গিয়ে বলে, এইবার একদম ঘর থেকে বের করে দিব বলে দিলাম। রাজ নাটকীয় ভঙ্গিতে কাঁধ ছাকিয়ে বলে, ওই একটাই কাজই তো পারো তুমি, ঘর থেকে বের করে দেওয়া আর মারামারি করা। বউ হয় নরম, লাজুক। আর আমারে আল্লাহ একটা বউ দিছে, আদর তো করেই না, করতেও দেয় না। মেহরিন দাঁড়িয়ে পড়ে, আমি মারি তাই তো। সে হাত তোলে। রাজ পাশ কাটিয়ে সরে গিয়ে মেহরিনের গাল টুপ করে চুমু খায়। মেহরিন স্তব্ধ। এই কি করলেন এটা? রাজ হাত ধরে ঘুরিয়ে বলে, আরো করব। আরো কয়েকটা নরম চুমু দেয় তার গালে। রাজ হেসে কোলে তুলে নেয়। মেহরিন হেসে ফেলে, জড়িয়ে ধরে। রাজ তাকে বিছানায় শুইয়ে দেয়, নিজেও পাশে এসে শোয়। মেহরিন মাথা রাখে রাজের বুকে। রাজ চুলে হাত বুলিয়ে বলে, বউ, কালকে আমরা সাজেক যাব। প্লিজ, আমি আর পারছি না, এভাবে বেশি দিন চললে আমার জীবন যৌবন সব ফুস হয়ে যাবে। মেহরিন ওকে জড়িয়ে ধরে গালে এক চুমু দিয়ে বলে, চুপ করুন, নষ্ট পুরুষ। রাজ হেসে ফেলে। তার বুকের ভেতরটা হঠাৎ করে শান্ত হয়ে যায়, ভালোবাসায়, তৃষ্ণায় আর আবেগে। এই মেয়েটার রাগ, ভালোবাসা আর চুমুর ভেতরেই রাজ বারবার হারিয়ে যায়। সাজেক হবে তাদের ভালোবাসার নতুন অধ্যায়। সিঙ্গাপুরের সকালটা আজ ঝকঝকে। 7টা বাজে, রাস্তাগুলো ফাঁকা ফাঁকা। হালকা হাওয়া আর সূর্যের কোমল আলোয় হাঁটতে বেরিয়েছে মেহের আর জেরি। তবে আজকের সকালটা মেহেরের ভেতরটা একেবারেই ভারী। হৃদের মুখটা কিছুতেই সরাতে পারছেন না মাথা থেকে। চোখ বন্ধ করলেই সেই চাহনি, সেই গম্ভীর গলা তার কানে বাজে। সে বিরক্ত। নিজেকেই প্রশ্ন করছে বারবার, এত ছেলেকে তো দেখেছি, কথা বলেছি, কারো বেলায় এমন কিছু হয়নি, হৃদের বেলায় কেন? পাশে হাঁটতে হাঁটতে জেরি হঠাৎ হেসে ফেলে। মেহের দাঁড়িয়ে রেগে যায়, কোমরে হাত দিয়ে বলে, তুই শকচুন্নির মতো হাসছিস কেন? আমি মরছি আর তুই মজা নিচ্ছিস। জেরি দুষ্টুমির হাসি নিয়ে বলে, আই থিঙ্ক ইউ আর ইন লাভ উইথ হিম। লুক লাইক এ পারফেক্ট কেস অফ লাভ অ্যাট ফার্স্ট সাইট বেবি। মেহের চোখ ঘুরিয়ে বলে, না রে, তেমন কিছু না। হয়তো ও খুব সুন্দর করে কথা বলে তাই। আর ওর মনও তো ভালো। হয়তো সেই কারণেই। একটু থেমে হঠাৎই তার চোখ চিকচিক করে ওঠে। বিশেষ করে যখন একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে, কিন্তু সে মানুষ কাউকে ভালোবাসে বলে তাকে ছেড়ে চলে আসে, তার ভালোবাসাকে সম্মান করে। এটা তো অবশ্যই ভালো মনের মানুষের কাছে, তাই না? কজন পারে এমন করতে? জেরি একটু চুপ করে, তারপর মাথা নাড়ে। কিন্তু দেখ, যতই না বলিস, বারবার তার কথাই বলছিস। এটাতে কি বোঝায়? মেহের কাতর কণ্ঠে বলে। জেরি তারপর হেসে ফেলে। ধর, যদি সত্যিই ভালোবেসে ফেলিস, তখন কি করবি? মেহের মুচকি হেসে বলে, তাহলে তো ওকে তোর ব্রাদার ইন ল বানিয়ে ফেলবো ওকে। জেরি বলে, ঠিক আছে, আমিও রাজি। ছেলেটাকে এখনো দেখিনি, কিন্তু তোর পছন্দের উপর আমার বিশ্বাস আছে, যাকে তাকে তার পছন্দ হবে না। মেহের হেসে ফেলে। ওরা আবার হেঁটে যেতে থাকে। কথা বলতে বলতে দুজনই হাঁটছিল, হঠাৎ কারোর সাথে ধাক্কা খায় মেহের। কোন কানারে? মেহের বলে। সে মাথা তোলে, দেখতে পায় তার সামনে এক হাত বাড়ানো। চোখ তুলে দেখে, হৃদ। আপনি? মেহের বিস্ময়ে বলে। হৃদ নরম গলায় বলে, আগে ওঠো। মেহের উঠে দাঁড়ায়। আচ্ছা, আপনার কি আমাকে দেখলেই ধাক্কা মারতে মন চায়? হৃদ হেসে বলে, আমি ইচ্ছে করে দিই না, তবু কেন জানি তোমার সাথেই বারবার এমন হয়। মেহের মুখ টিপে হাসে। তাহলে ঠিক আছে, আর কারোর সাথে ধাক্কা খাবেন না, শুধু আমার সাথেই খান। হৃদ একটু চমকে তাকায়, তারপর হেসে ফেলে। কি ধাক্কা? ওদের কথার মাঝখানে তখনও হতবাক হয়ে তাকিয়ে থাকা জেরির দিকে ইশারা করে মেহের বলে, মিট মাই বেস্ট ফ্রেন্ড, জ্যারি। হৃদ হাত বাড়িয়ে বলে, হাই জ্যারি, আই এম হৃদ। জেরি হেসে বলে, ওহ, আই সি। বাই দি ওয়ে, আই এম জেরি। সকালটা যেন জাদুময়ভাবেই এগিয়ে চলেছে। জেরির সাথে হালকা দুষ্টুমো আর হৃদের হঠাৎ দেখা, মেহের বুঝে উঠতে পারছেন না তার মনটা আসলে কোন দিকে দৌড়াচ্ছে। এই সময় হৃদ এক পাশে তাকিয়ে বলে, ও আমার কাজিন, তুষার। তুষার হাসিমুখে এসে দাঁড়ায়। মেহের আর জেরি হাত বাড়িয়ে পরিচিত হয়। তুষার চোখ টিপে মজা করে বলে,
যাক বাবা, আজ তাহলে ঝগড়া হবে না। এই কথা শুনে সবাই হেসে ওঠে। জেরি বলে, চলো সবাই কোথাও বসি না হয়। সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যায় একটা খোলা মাঠে। ঘাসে বসে, চারপাশে সূর্যের আলো। হাওয়ার দুলুনিতে মেহেরের ছুটি বাঁধা চুল উঠছে। সে পরেছে একটা নীল টি শার্ট আর হালকা রঙের প্যান্ট। হৃদ মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার দিকে। মনের মধ্যে যেন নীরব সুর বাজে। এত সাধারণ পোশাকেও কেউ এত সুন্দর হতে পারে নাকি আমার কাছেই এমন লাগছে। আর মেহেরও অজান্তেই বারবার চোখ ফেলে হৃদের দিকে। দুজনে চোখাচোখি হয়। দুজনে আবার তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। হঠাৎ হৃদ বলে, তোমার বোন তো অনেক সুন্দর গান গাইতে পারে। তুমি কি পারো গান গাইতে? জেরি সঙ্গে সঙ্গে বলে ওঠে, হ্যাঁ ব্রো, একদম ওয়াও, বাংলা গান তো ওর স্পেশালিটি। মেহের লজ্জা পায়, কিন্তু সেই মুহূর্তে তার চোখ হৃদের চোখে আটকে যায়। হৃদ তার দিকে তাকিয়েই বলে, একটা হোক না প্লিজ। মেহের প্রথমে না করে, কিন্তু চারপাশ থেকে সবাই অনুরোধ করতে থাকে। শেষে সে রাজি হয়। সে ধীরে ধীরে একটা মিষ্টি বাংলা গান শুরু করে। তার গলায় এক ধরনের কোমলতা আর এক অজানা গভীরতা। তুমি আসবে ওগো হাসবে, কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো, ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো, ওগো তোমার নিমন্ত্রণ। হৃদ তাকিয়ে থাকে তার দিকে, যেন প্রতিটা শব্দ তার হৃদয়ের ভেতর ধাক্কা দিচ্ছে। গান শেষ হলে চারপাশে মুহূর্তের নীরবতা। তারপর তুষার বলে ওঠে, আরে বাহ, তোমার গালির মতোই গানটাও একদম ওয়াও। মেহের লাজুক হেসে ফেলে। হৃদ তখন বলে, একদম সত্যি বলছি, অসাধারণ ছিল। তোমার মতোই সুন্দর। অবশ্য মেয়ে হবে যমজ বোন তো তুমি দুজনের অনেক মিল আছে, শুধু চেহারায় নয় সবকিছুতেই মিল। এই কথা শুনে মেহের কেন জানি একটু খারাপ লাগে, কারণ মেহেরের সবকিছুতে হৃদ মেহুকে খুঁজছে বা মেমুর সাথে তুলনা করছে। পাশে বসে থাকা জেরি মেহেরের কানে কানে বলে, তুই এই গানের মধ্যেই তো সব ফিলিংস বলে দিলি বেবি। আমি বুঝে গেছি। মেহের জেরির দিকে কটমট করে তাকায়। চুপ কর। জেরি হেসে ফেলে। মেহেরের মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। কোন কারণ ছাড়াই অকারণেই মনটা খারাপ হয়ে গেল। হৃদ শুধু মেহুর নাম নিচ্ছে, কই মেহেরের নাম তো নিচ্ছে না। হৃদকে তো ভালো করে চেনেই না, মাত্র কিছুদিনের পরিচয়, বন্ধুত্ব হয়নি, তবু বুকের ভেতরটা যেন টনটন করছে। মেহের নিজেই বুঝে উঠতে পারছে না, এ কিসের অভিমান, কেন এই খারাপ লাগা। আচ্ছা, তাহলে আমি যাই, বলল মেহের হেসে। তুষার বলল, এখনই চলে যাবে? আরেকটু বসো না। মেহের হালকা হাসি দিয়ে বলল, আজ অফিসে অনেক কাজ, কাল বাংলাদেশ যাচ্ছি। সব কাজ গুছিয়ে না গেলে পাপার একা একা সবকিছু সামলাতে প্রবলেম হয়ে যাবে। হৃদ একটু অবাক হয়ে বলল, পাপা মানে? ফিরোজ আঙ্কেল, উনি তো এখানে থাকেন না। আর উনি তো বিজনেস করেন না জব করেন, তাই না? মেহের হেসে বলে, হ্যাঁ, বাবা জবই করে। আর পাপা বিজনেসম্যান। পাপা আর বাবা দুজনেই আলাদা, বুঝলেন? হৃদ ভ্রু কুঁচকে বলল, মানে? মেহের বলে, অন্য কোনোদিন বলবো। পাশ থেকে জেরির ফোন আসে। ওকে এখনই বের হতে হবে, গাড়িও আনেনি, তাই হৃদ তুষারকে বলে ওকে এগিয়ে দিতে। জেরি তুষারের সাথে চলে যায়। এবার শুধু মেহের আর হৃদ। দুজনের মধ্যে একটা নীরব, রীতিমতো ঝড় বইছে ওদের ভিতরে। একটা অদৃশ্য টান। মেহের এগিয়ে চলছে, পিছনে হৃদ। মেহের ভাবছে, আমি কি বেশি ভেবে ফেলছি? হৃদ তো মেহরিনকে চেনে। আমি আর মেহু যেহেতু যমজ বোন, তাই হয়তো আমাদের কতটা মিল আছে সেটা দেখার জন্যই বলে। অন্যদিকে হৃদের মনে অস্থিরতা। মেহরিনের জন্য ভালো লাগাটা ছিল একরকম, কিন্তু এই মেহের, তার চোখ, তার কথা বলা, তার চুপচাপ হাঁটা, আমার হৃদয়টাকে এমন নেড়ে দিচ্ছে কেন? আমি কি মেহরিনের ছায়ায় মেহেরকে খুঁজে নিচ্ছি? কেন বারবার ওর ওই নীল চোখে হারিয়ে যেতে ইচ্ছে করছে আমার? কেন হচ্ছে আমার সাথে এমন? কেন ওর কাছে থাকলে, পাশে থাকলে ভালো লাগছে? তাদের কেউ কিছু বলছে না, তবুও জনের মাঝে একটা অনুভব জড়িয়ে আছে। হঠাৎ হৃদ মেহেরকে ডাকে, মেহের। মেহের পেছনে ঘোরে না, কিন্তু থেমে যায়। হৃদ এগিয়ে আসে। মেহেরের সামনে দাঁড়িয়ে বলে, আমরা কি বন্ধু হতে পারি? মেহের একটু অপ্রস্তুত হয়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, আপনি যদি মেহুর বন্ধু হতে পারেন, তাহলে আমারও হতেই পারেন। হ্যাঁ, অবশ্যই হতে পারেন। সে হাত বাড়িয়ে দেয়। হৃদ ঠোঁট কামড়ে হাসে। মেহেরও হেসে ফেলে। ঠিক সেই সময় একটা দামি গাড়ি গর্জন তুলে ওদের পাশে আসে। গাড়ি চালানোর ভাব দেখে বোঝা যাচ্ছে ড্রিঙ্ক করে ড্রাইভ করছে। এরা হচ্ছে বড়লোক বাপের বিগড়ে যাওয়া সন্তান। গাড়িটা মেহেরের খুব কাছ ঘেঁষে চলে যায়। হঠাৎ হৃদ এক টানে মেহেরকে নিজের দিকে টেনে নেয়। মেহের গিয়ে পড়ে যায় হৃদের বুকে।
হৃদের পারফিউম আর ঘামের গন্ধে মিশে থাকা জাজালো গন্ধ আর শরীরের উষ্ণতা যেন মেহেরের সমস্ত স্নায়ু শিথিল করে দেয়। তার হৃদস্পন্দন বেড়ে যায়। ওর দেহ কাঁপতে থাকে, আর সেই কাঁপুনির মাঝে সে অনুভব করে হৃদের বুকেও জোরে জোরে ধুকপুক করছে। মেহের কান পাতে হৃদের বুকে পরিষ্কার শুনতে পাচ্ছে সেই স্পন্দন। সে মাথা তোলে, হৃদের চোখ লাল, নাকের পাটা ফুলে উঠছে রাগে আর ঘন ঘন শ্বাসে। ঠোঁট নড়ছে। হৃদ দাঁত চেপে গাড়ির দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, হি ব্লাডি বি, স্টপ! কিন্তু মেহের কিছু শুনতে পাচ্ছে না। সে শুধু দেখতে পাচ্ছে হৃদ কিছু বলছে, যার জন্য হৃদের ঠোঁটগুলো নড়ছে। মেহের এক ধ্যানে তাকিয়ে থাকে, পর্যবেক্ষণ করতে থাকে খুব কাছ থেকে হৃদকে। তাদের চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও মেহেরের মনে হচ্ছে আশেপাশে কেউ নেই। মেহেরের চোখে শুধু হৃদ। এ যেন কোনো সিনেমার দৃশ্য। পাশে কোথা থেকে যেন বাজছে এক রোমান্টিক গান। মেহের মনে মনে বলে ওঠে, হায় আল্লাহ, আমি কি কোনো স্বপ্নে এসে পড়লাম? ঠিক তখন হৃদ মেহেরের এক কদম কাছে এসে আর তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। মেহের প্রথমে চমকে উঠলেও পরক্ষণে চোখ বন্ধ করে নেয়। দুজনেই ডুবে যায় সেই আবেগীয় মুহূর্তে। তাদের ঠোঁট এক হয়ে যায় ভালোবাসা নামক এক বন্য আবেগে। হৃদ মেহেরের কপাল, নাক, গাল সব জায়গায় চুমু খেতে থাকে। মেহের শিহরিত হয়, কিছু বলার শক্তিও হারিয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে হৃদ আবার মেহেরের ঠোঁট আঁকড়ে ধরে। ঠিক তখনই শরীরে একটা ঝাঁকুনি অনুভব করে মেহের। ভালো করে তাকিয়ে দেখে হৃদ তার বাহু ধরে ঝাঁকিয়ে বলছে, ঠিক আছো তুমি? এই মেহের, কথা শুনতে পাচ্ছ? মেহের বুঝে যায় এতক্ষণ সে জেগে থেকেও জাগরণের স্বপ্ন দেখছিল। হৃদের দিকে তাকিয়ে ভাবে, ওহ নু, এতক্ষণ আমি কি ভাবছিলাম? ছি, ভাগ্য ভালো উল্টাপাল্টা কিছু বলিনি বা করিনি, না হলে আমার মানসম্মান তো রাস্তায় গড়াগড়ি খেতে খেতে ইঁদুরের গর্তে ঢুকে যেত। আমি আমি তো পাগল হয়ে যাচ্ছি। কেউ জেগে জেগে এমন স্বপ্ন দেখে নাকিছি। আই হেট মাই মাইন্ড। আমার মাইন্ড কবে থেকে এত খারাপ হয়ে গেল? মনকে গাল দিতে দিতে হৃদের দিকে ফিরে একটা কেবলা হাসি দিয়ে বলে, সরি সরি, আমি ওই আসলে আমার দেরি হয়ে যাচ্ছে ভাই, বলেই দৌড়ে সেখানে থেকে চলে যায়। কিছুটা এগোতেই হৃদ ডাকে, এই মেহের, কি হলো? তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো। মেহের আবার এগিয়ে এসে হৃদের সামনে দাঁড়ায়। অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, আপনার ফোনটা দিন। হৃদ একটু অবাক হয়ে তাকে ফোনটা বের করে দেয়। মেহের নিজের নাম্বার টাইপ করে দেয় আর দ্রুত পায়ে সেখানে থেকে চলে যায়। যাওয়ার সময় দুইবার হোঁচট খায়। সেটা দেখে হৃদ বলে, মেহের আস্তে। মেহের পেছনে ফিরে আবার একটা দাঁত বের করে হাসি দিয়ে বলে, আমি পরিণীত, দেখলাম আপনি দেখলেন কিনা। বলেই কোনোরকমে পালায়। হৃদের চোখের আড়ালে গিয়ে বুক চাপড়ে শ্বাস নেয় মেহের। আল্লাহ গো, আর একটু হলেই আমার হাত বেরিয়ে আসতো। কি সাংঘাতিক ব্যাপার, এগুলো কি হচ্ছে আমার সাথে? মাবুদ, বাঁচাও আমাকে। এইসব ভাবতে ভাবতেই সামনে তাকিয়ে দেখে হৃদ আসছে। গায়ে কালো শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস। মেহের চোখ কচলে তাকায়। দেখে হৃদ হাসছে। বামে তাকিয়ে দেখে হৃদ সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে হাসছে। ডানে তাকিয়ে দেখে হৃদ সাদা টি শার্ট আর ট্রাউজার পরে দুই হাত বুকের ওপর জড়িয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে হৃদকে দেখে কান্না কান্না মুখ করে বলে মেহের, ও আল্লাহ, আমার সাথে কি হচ্ছে? এতগুলো হৃদ এল কোথা থেকে? বলে মুখ ঢেকে ফেলে। তারপর আঙুল ফাঁক করে দেখে হৃদ আছে কিনা। যখন দেখে নেই, তখন এক দৌড়ে বাসার দিকে চলে আসে। বাড়ির গেটতেই ঢুকতেই দারোয়ান গুড মর্নিং বলে মেহেরকে। মেহেরও গুড মর্নিং বলে তাকায় আর দেখে গেটের পাশে হৃদ দাঁড়িয়ে আছে। চোখ কুচলে তাকায়, আবার দেখে দারোয়ান। নিজেই নিজের মাথায় গাঁটটা মারে মেহের আর বাড়িতে ঢুকে পড়ে। তারপর রুমে ঢুকে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকাতে থাকে হেয়ার ড্রায়ার দিয়ে। হঠাৎ আয়নায় তাকিয়ে দেখে পেছনে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হৃদ। তাকিয়ে হাসছে। মেহের চোখ বন্ধ করে ফেলে, আবার পিট পিট করে তাকায়, কিন্তু কিছুই নেই। মেহের ধপ করে বসে পড়ে বিছানায়, নিজের চুল চেপে ধরে বলে, মেহের স্টপ, প্লিজ স্টপ, তা না হলে আমি সত্যিই পাগল হয়ে যাব। মেহের রেডি হয়ে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। হৃদ ফোন করেছিল, মেহের জানিয়েছে সন্ধ্যায় দেখা করবে। অন্যদিকে রাজ মেহরিনের পেছনে পেছনে ঘুরছে। কারণ সে সব ম্যানেজ করে ফেলেছে, আজ রাতেই তারা সাজেক যাবে। মেহরিনও রাজি ছিল, কিন্তু এখন বেঁকে বসেছে। যাবে না, কিছুতেই যাবে না। রাজ বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মেহরিন গো ধরেছে। তার একটা মাত্র অভিযোগ, সে না বলার পরও রাজ জোর করে ওকে চুমু খেয়েছে। তাই এখন সে যাবে না।
রাজ অনেকক্ষণ ধরে পেছনে পেছনে ঘুরে বোঝানোর চেষ্টা করছিল। শেষমেশ রাগে অভিমানে চাচালো গলায় বলে বেরিয়ে গেল, বালের লাইফ, বালের গ্যাংস্টার আমি। আমার বউরে সামান্য একটা চুমু খাইছি, এই জিনিস নিয়েও এমন করছে যেন নিজের বউকে না অন্যের বউকে গিয়ে চুমু খেয়েছি, সেই অপরাধে হানিমুনে যাব না। কেন ভাই, চুমু খাওয়ার 100% অধিকার আছে আমার। আমি 3 কবুল বলে বিয়ে করেছি আর একটা চুমু খেতে পারবা না? এটা কোন বালের নিয়ম? আর কিছু বলাও যায় না, তোমারে কোথায় কোথায় মেরে দাও। তোমার মতো একটা বউ আমার শত্রু হোক, আমি একা কেন জ্বলবো, ওরাও জ্বলুক। তোমার জ্বালাতনে আমার জীবন যৌবন শুকাইয়া কিচমিচ হইয়া যাইতেছে। এই বলে দরজায় এক ধাক্কা মেরে চলে গেল। রাজ বেরিয়ে যেতেই মেহরিন ফুস করে একটা হাসি দিল। তারপর বিছানার উপর গড়াগড়ি খেতে লাগলো হাসতে হাসতে। এসবটাই সে করছে রাজকে জ্বালানোর জন্য। ঠিক তখনই দরজায় টুক করে ঠকঠক শব্দ। রুমে ঢোকে চুমকি, লামিয়া আর মাহবুবা। মেহরিনকে বিছানায় গড়াগড়ি খেতে দেখে চুমকি বলে, এই কি হয়েছে সোনা, তুই জামাই ছাড়া একা একা গড়াগড়ি খাচ্ছিস কেন? লামিয়া বলে, কেন জামাইকে নিয়েই গড়াগড়ি খেতে হয় বুঝি? মাহবুবা গিয়ে মেহরিনের পাশে বসে চুমকি আর লামিয়ার থুতনি ধরে বলে, বললে আমারও ছোট বাবুলে, তুমি জানো না বিবাহিতরা জামাই ছাড়া গড়াগড়ি খায় না? একা একা গড়াগড়ি খাইলে কি আমরা খালামুনি, তুমি ফুপ্পি হতে পারবা নাকি? লামিয়া সিরিয়াস মুখে মাথা নাড়ে, হ্যাঁ কথাটা কিন্তু ভুল না। মেহরিন বালিশ ছুড়ে দিল চুমকির দিকে। চুমকি সেটা ক্যাচ করে নিয়ে বলল, দেখেছ, আমি বলি পয়েন্টে পয়েন্টে আর লাগে জয়েন্টে জয়েন্টে। মেহরিন মুখ ছোট করে বলল, চুপ কর শয়তান বেডি। সবাই আবার হেসে ওঠে। চুমকির ফোনে কল আসে। চুমকি ফোন স্ক্রিনে চোখ রাখতেই মুখে চাপা হাসি। মেহরিন সেটা দেখে চট করে বলে, অরে বাবা, এতক্ষণ আমাকে বলছিল, এখন শুরু হবে প্রেমলীলা। তারপর ঘাড় ঘুরিয়ে লামিয়ার দিকে তাকিয়ে বলে, লামু, এবার দেখবে কত ঢং কত পীড়িতের কথা বলবে, এখন শুধু দেখো। লামিয়া হেসে ফেলে। মাহবুবা হেসে বলে, এই চুমকি আপু, তুই সারাক্ষণ এত কথা বলিস কিভাবে রে? আমি তো ক্লান্ত হয়ে যাই শুনতে শুনতে। চুমকি গম্ভীর মুখে বলে, তোমাদের পরে দেখছি, আগে আমার শান্ত বাবাজিকে দেখে আসি। এই বলে ফোন হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে কথা বলতে শুরু করে চুমকি। মাহবুবা ঘাড় ঘুরিয়ে চেয়ে বলে, কি রে ভাইয়া, অমন রেগে মেগে চলে গেল কেন? কিছু করেছিস বুঝি? তোর হাহাহিহি দেখে বুঝাই যাচ্ছে কিছু একটা কাণ্ড করেছিস। মেহরিন বলে, কাছে আয় বলতেছি, তারপর একা একা সব বলে। সব শুনে তিনজনেই হেসে কুটি কুটি। লামিয়া বলে, ভাবিমণি, তুমি আমার ভাইয়াকে একদম পেইন দিচ্ছ, এটা ঠিক না কিন্তু। মাহবুবা কপাল ঠুকে বলে, হ্যাঁ রে, বেচারা ভাইয়া। মেহরিন চোখ টিপে মুচকি হেসে বলে, ঠিকই করেছি, না হলে সারাদিন আমায় জ্বালাতো। সবাই আবার হেসে ওঠে। একদিকে রাজ রেগে আছে, চুমকি প্রেমে ব্যস্ত, আর ওরা তিনজন একসাথে বসে দুষ্টুমিতে মেতেছে। ঘরটা যেন একরাশ প্রাঞ্চাঞ্চল্যে ভরে গেছে। বিকেলটা যেন একটু বেশি শান্ত। মেহরিন নিজের ব্যাগ গোছাচ্ছে। পাশে বসে আছে লামিয়া, চুমকি আর মাহবুবা। চারজনের হালকা পাতলা কথার মাঝে হঠাৎ করেই আসে লাবিব। ভাবি, ভাবি। দরজার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে ডাকে সে। মেহরিন কপাল কুঁচকে বলে, কি হয়েছে লাবিব? লাবিব একটু ইতস্তত করে মাহবুবার দিকে তাকায়। মাহবুবা মুখ সামটা দিয়ে ঘাড় ঘুরিয়ে নেয়। আমার মাথাটা অনেক ব্যথা ধরছে, ভাবি, কফি। মেহরিন ঠোঁটে হালকা হাসি টেনে বলে, তুমি যাও, আমি পাঠাচ্ছি। লাবিব, আচ্ছা, বলে আবার একবার মাহবুবার দিকে তাকিয়ে চলে যায়। মেহরিন একটু চুপ থেকে বলে, মাহবুবা, যা তো, 1 কাপ কফি করে দিয়ে আয়। চিনি একটু বেশি দিস। মাহবুবা মুখ বাঁকিয়ে বলে, একটু করলার রস দিয়ে দিব নাকি, বল। মেহরিন হেসে বলে, ওটার সময় হলে দিস, আপাতত চিনি দিয়ে দে। এতক্ষণ চুপ করে বসে থাকা লামিয়া এবার হেসে বলে, মাহবুবা, তুমি না ভাবির থেকে মারামারি শিখে ফেলো, ফিউচারে তা কাজ দিবি নিশ্চিত। মাহবুবা দুষ্টু হেসে লামিয়ার 2 গাল টেনে ধরে বলে, ওরে আমার বুদ্ধিওয়ালি রে। লামিয়া এবার মাহবুবার গাল হালকা টেনে বলে, ওরে আমার ছোট ভাবি রে। মাহবুবা খানিকটা লজ্জা পেয়ে উঠে দাঁড়ায়। যাহ, এই বলে সে কিচেনে চলে যায়। কফির মগে সে একটু চিনি দেয় না। ভিতরে ভিতরে শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, সারাদিন আমাকে লাদা বাচ্চা বলে ডাকে, এখন বোঝ কেমন লাগে বাচ্চামি করলে। ঠিক তখনই মালিহা মির্জা ঢুকে। চোখে মুখে সন্দেহ। কি রে, কার জন্য এই কফি? মাহবুবা হাসি মুখে বলে, ওই যে, আমার বিআই সাহেবের জন্য। মালিহা মির্জা ভ্রু কুঁচকে বলেন, কোন রকম বেয়াদবি করছিস না কিন্তু মাহবুবা?
ওদের কাছে আমাদের সম্মানটা রাখিস, কিন্তু বেহুদা কিছু করিস না। ওরা আমাদের মেহমান। মাহবুবা বিরক্তি নিয়ে বলে, উফ মা, আমি কিছু করিনি, ঠিকঠাকই দিচ্ছি। এই বলে সে কফির কাপ হাতে বেরিয়ে যায় লাবিবের জন্য বরাদ্দ করা ঘরের দিকে। কফির কাপ হাতে মাহবুবা এসে দাঁড়ায় লাবিবের রুমের সামনে। দরজায় একখানা টোকা দিয়ে বলে, আসবো। ভেতর থেকে লাবিবের চেনা কণ্ঠ, আসো আসো। তুমি আসার জন্য আবার অনুমতি নিতে হবে নাকি শোনা? মাহবুবা মুখ কুঁচকে বলে, ছি, কি সব বলছেন এইসব? আপনার এই নাটক আর কথার ভাব দেখেই তো মাথা ধরে যাচ্ছে। এত বাজে না বকে কফিটা খান আর খেয়ে আমাকে উদ্ধার করুন। লাবিব একটু উদাস গলায় বলে, আমার এখন কফি খেতে মন চাচ্ছে না। মাহবুবা মনে মনে ক্ষেপে ওঠে, খাবি না তো বানাতে বললি কেন রে শালা? তুই না খেলে আমার প্ল্যানটাই তো মাঠে মারা যাবে। এরপর গলা পরিষ্কার করে মিষ্টি গলায় বলে, খেয়ে নিন না, কত কষ্ট করে বানালাম। আমার কষ্টের কোনো দাম নেই বুঝি? লাবিব চোখ কুঁচকে মাহবুবার দিকে তাকায়। মনে মনে ভাবে, কি ব্যাপার, আজ এই মিষ্টি সংলাপ? নিশ্চিত কোনো গ্যাপলা আছে, না হলে এই লাদা বাচ্চা আমার সঙ্গে এমনভাবে কথা বলবে কেন? লাবিব বলে, আচ্ছা, তুমি এত কষ্ট করে বানিয়েছ, তাহলে তুমি আগে খাও, তারপর আমি খাবো। মাহবুবা একটা মিষ্টি হাসি দিয়ে বলে, এমা তাহলে তো এত হয়ে যাবে। আপনি আমার এত কফি খাবেন? লাবিব একটু এগিয়ে এসে নিচু স্বরে বলে, সময় হলে শুধু আমার মুখের খাবার কেন, তোমাকেও। মাহবুবা বলে, চুপ চুপ, বুঝতে পারছি, আমি আগে খাচ্ছি। তারপর মনের ভেতরে চাপা ক্ষোভে বলে, শালা অসভ্য, না জানি আর কি কি বলতো। ইচ্ছে করছে মুখটাই সেলাই করে দিই। সারাক্ষণ মুখ দিয়ে উল্টাপাল্টা কথাই বেরোতে থাকে। মন চায় একদম মেরে থুতা মুখ ভোতা করে দিই। লাবিব বলে, কি হলো, খাও না। মাহবুবা এক চুমুক কফি খায়, কিন্তু এমনভাবে যেন কিছু হয়নি। কফি একদম ঠিকঠাক। লাবিব কফিটা হাতে নিয়ে মাহবুবা যেই জায়গায় ঠোঁট লেগেছিল সেখানেই ঠোঁট ছুঁয়ে পুরো কফিটা শেষ করে ফেলে। আর চোখ রাখে মাহবুবার চোখে। মনে মনে বলে, আমার বোকা পাখিটা বুঝেই না, শুধু চিনি ছাড়া কফি কেন সে বিষ দিলেও হাসতে হাসতে খেয়ে নিতাম, আর এইটা তো সামান্য এক কাপ চিনি ছাড়া কফি, তাও তোমার ছোঁয়া আছে। মাহবুবা এবার নিজের মাথা চুলকাতে চুলকাতে ভাবে, কি হলো ব্যাপারটা, কিছু বলছে না কেন? বলে ওঠে, কফি ভালো হয়েছে। লাবিব কাপটা পাশে রেখে হেসে বলে, আমার জীবনের বেস্ট কফি এটা। থ্যাঙ্কস, এত মিষ্টি একটা কফি খাওয়ানোর জন্য। মাহবুবা কিছুটা অবাক হয়ে ভাবতে থাকে, কি মিষ্টি কফি? লাবিব ধীরে ধীরে এগিয়ে আসে। মাহবুবা নিজের ভাবনায় ডুবে যায়, কফি খেয়ে মিষ্টি বলল, চিনি তো দিইনি। হঠাৎ লাবিব মাহবুবার কোমর জড়িয়ে ধরে। মাহবুবা চমকে ওঠে, এই এই বিয়াদব, কি করছেন? ছাড়ুন আমাকে। এটা কেমন ব্যবহার? দেখুন আমি মানছি আপনি বাদর, তাই বলে আপনার সব বাদরামি আমি মেনে নিবেন না বলে দিলাম। ছাড়ুন বলছি, কেউ দেখে থাকলে কিভাবে, হ্যাঁ বেয়াদব অসভ্য বদমাইশ লোক। লাবিন মাহবুবাকে নিয়েই দরজার পাশে এসে দাঁড়ায়, এক হাতে দরজার ছিটকিনি লাগায়। মাহবুবার বুক ঠক করে ওঠে। আপনি? মাহবুবার ঠোঁটে আঙুল রাখে লাবিব। কফিতে চিনি দাওনি কেন? মাহবুবা মুখ নিচু করে মিনমিন করে বলে, দিয়েছিলাম তো। লাবিব তার মুখটা হাতে তুলে ধরে বলে, আমার দিকে তাকাও। একটা ছেলে তাকায় মাহবুবা, কিন্তু চোখে চোখ পড়তেই এক অদ্ভুত কাঁপুনি বয়ে যায় মাহবুবার বুকে। নিঃশব্দে চোখ নামিয়ে ফেলে সে। ছাড়ুন আমাকে। লাবিব বলে, তুমি চিনি দাওনি তাই কফিতে চিনি ছিল না, এখন আমার মুখটাই তেতো হয়ে গেছে। এখন কি করব আমি? মাহবুবা বলে, তাহলে আগে বললেন না কেন? নাটক করে খেলেন তো অমৃতের মতো করে। আচ্ছা ছাড়ুন, আবার বানিয়ে আনছি। লাবিব হেসে বলে, না দরকার নেই, একটা মিষ্টি দাও, তাহলেই হবে। মাহবুবা বলে, আচ্ছা ছাড়ুন, আমি মিষ্টি এনে দিচ্ছি। লাবিব বলে, উহু, কোথাও যেতে হবে না, মিষ্টি এখানেই আছে। মাহবুবা বিরক্তি মিশিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো ফ্রিজ সঙ্গে করে নিয়ে ঘুরি, তাই না? লাবিব দাঁতের দাঁত চেপে বলে, তুই এত গাধা কেন বলতো? সবসময় মুখ চলে ক্যাচির মতো, কিন্তু ঘটে একটুও বুদ্ধি নেই। মাহবুবা খেপে বলে, এই তুই তুকারি করছেন কেন? লাবিব হেসে বলে, শুধু এখন কেন, বিয়ের পরেও করব। বিয়ের পর? কথাটা শুনে মাহবুবা চুপ করে যায়। বুকের ভিতর কেন যেন একটা করেছে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে পেটের ভিতর প্রজাপতি উঠছে। মাহবুবা ধীরে বলল, ছাড়ুন। লাবিব ঠোঁট কামড়ে হেসে বলল, ইসস, এভাবে বলো না। মাথায় উল্টাপাল্টা কিছু আসে তো পরে কন্ট্রোললেস হয়ে গেলে কিন্তু আমি দায়ী থাকবো না বলে দিলাম।
মেহবুবা লাবিবের কথার মানে বুঝে ফেলে। ভীষণ লজ্জা পায়, মুখ লাল হয়ে কান গরম হয়ে ওঠে। মুচড়ে মুচড়ে করতে থাকে, লাবিবের কাছ থেকে ছাড়া পেতে ছুটে পালাতে চায়, যেন ছাড় পাওয়ার জন্য ছটফট করে। লাবিব বলে, কি হয়েছে, এমন ব্যাগের মতো লাফালাফি করতেছ কেন? মেহবুবা থেমে গিয়ে বলে, আপনি আমাকে ব্যাগ বললেন। লাবিব ঠান্ডা গলায় বলে, না রে, বলছিলাম ব্যাগের মতোই করতেছ। মেহবুবা চটে উঠে বলে, তুই তো এক কথাই নাকি? লাবিব হাসে, একই না। মেহবুবা রাগে গিয়ে লাবিবের পায়ে একখানা চাপ দেয়। লাবিব চটে গিয়ে বলে, এমন মারামারি করছো কেন লাদা বাচ্চা? মেহবুবা রেগে গিয়ে লাবিবের কাঁধে চাপিয়ে পড়ে খামচে ধরে। লাবিব বলে, বিয়ের আগেই লাভ বার্ড বানাচ্ছ? দাও দাও, সমস্যা নেই, কেউ যদি দেখে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি বলে দিব তুমি কি করছো আমার সাথে। মেহবুবা বলে, শয়তান, খবিশ একটা। লাবিব মুচকি হেসে মেহবুবার নাকে হালকা ছোঁয়া দিয়ে বলে, আমার বোকা পাখি। মেহবুবা সঙ্গে সঙ্গে লাবিবকে এক ধাক্কা মারে। মেহবুবা ভাবছিল ধাক্কা মেরে ছুটে পালাবে, কিন্তু হলো উল্টা। লাবিব পড়ে যায়, আর মেহবুবা পড়ে যায় লাবিবের উপরে। লাবিব হাসে মেহবুবার বোকামিতে, বলে, ধাক্কা দিলেই তোমাকে ছেড়ে দিব ভেবেছিলে শোনা? মেহবুবা বলে, খবিশ লোক, আমাকে ছাড়েন। লাবিব বলে, একবার যেহেতু ধরেই ফেলছি, আর ছাড়ছি না তোমারে। মেহবুবা হালকা একটু ঝুঁকে কপালে ঠাস করে এক হাত দেয়। লাবিব সাহে। মেহবুবা চমকে উঠে বলে, ইস, এটা কপাল না পাথর। ইস, আমার মাথাটা মনে হয় ফেটেই গেল। লাবিব হেসে দেয়, তারপর উঠে দাঁড়িয়ে বলে, রেডি হও, ভাইয়ারা ফিরে আসলেই তোমাকে আমার ঘরে তুলে নিব, তখন বুঝবা আমার মিষ্টি কোথায় আছে। মেহবুবা বলে, শয়তান, খবিশ লোক, তোকে আমি বিয়ে করব না। লাবিব হেসে বলে, কিন্তু আমি তো তোকেই করব। সেটা হোক স্বেচ্ছায়, না জোর করে। মেহবুবা মুখটা গম্ভীর করে চলে যায় ঘরের বাইরে। বাইরে গিয়েও লুকিয়ে হেসে ফেলে। লাবিব মাথা চুলকে ফিসফিস করে, তোমায় যে খুব মিস করি বোকা পাখি। তোমায় ছাড়া থাকা এখন অসম্ভব হয়ে গেছে আমার। রাজ দীর্ঘ সময় পর বাড়ি ফিরেছে। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ শেষে রুমে যাওয়ার সময় লাবিবের সঙ্গে দেখা। লাবিব ঠাট্টার সুরে বলে, কি ব্যাপার ভাইজান, বউ এখন পাত্তা দেয় না নাকি আপনাকে? রাজ কোনো কিছু না বলে এক লাথি মারে লাবিবের পেছনে, সরে সামনে থেকে। লাবিব হেসে বলে, আমার সাথেই শুধু পারো, ভাবির কাছে মাইরো খাও। এমনকি বাসর রাতও নাকি ঠিকমতো করতে পারোনি। চুমু টুমু কিছু খেয়েছো তো, সন্দেহ হয়। এই কথায় রাজ রেগে গিয়ে তেড়ে আসে। লাবিব দ্রুত ঘরে ঢুকে দরজা আটকে দেয়। রাজ গোজগোজ করতে করতে নিজের ঘরে ঢুকে দেখে মেহরিন একটা উপন্যাসের বই হাতে নিয়ে বসে আছে। রাজ দরজা লাগায় শব্দ করে। মেহরিন মুখ তুলে হেসে বলে, কি ব্যাপার, আমার জেদ দরজায় কেন দেখাচ্ছেন? আমার বাপের আপনার মতো টাকা নেই, আমার বাপের ক্ষতি করছেন কেন? রাজ কিছু না বলে সোজা এগিয়ে গিয়ে মেহরিনের দুই হাত চেপে ধরে তাকে খাটে ফেলে দেয়। তারপর ঘাড়ে এক কামড় বসিয়ে দেয়। মেহরিন দাঁতে দাঁত চেপে সহ্য। তারপর বলে, কি সমস্যা আপনার, এমন কামড়াকামড়ি করছেন কেন? অদ্ভুত। রাজ কামড় দেওয়ার জায়গায় চুমু দিয়ে মেহরিনের ঘাড়ে মুখ গুজে বলল, তোমার জন্য আমার ছোট ভাই আমার পুরুষত্ব নিয়ে কথা বলেছে। এটা আমি সহ্য করব না। সাজেকে গিয়ে সব সুদ নিব আমি। মেহরিন আসল ঘটনা বুঝে হেসে ফেলে। তারপর রাজের চুলে হাত বুলিয়ে বলে, এই জন্য এত রাগ? রাজ মুখ তুলে তাকায়। বউ, তুমি আমার কষ্টটা বুঝছো না। মেহরিন রাজের কোলের উপর উঠে বসে বলে, সব বুঝি, তবে সবকিছুর জন্য একটা সময় দরকার, তাই না? রাজ মেহরিনের গালে চুমু দিতে দিতে বলে, এত সময় লাগার কি আছে বউ? মেহরিন রাজের ঘাড়ে একটা কামড় দেয়। রাজ হতভম্ব হয়ে চুপ করে যায়। বউ, আমি তো এত জোরে দেইনি। একটা কামড় দিলাম, তারও সুদ নিলে তুমি? আমি তো চুমু দিলাম, ওর সুদ নাও এখন। মেহরিন হেসে বলে, আমি কিছু ভুলে যাইনি, সময় হলে সব ফিরিয়ে দেব। রাজ হেসে তার ঠোঁট ধরে চুমু খায়। দুজনে ভালোবাসার জ্বরে ডুবে যায়। সময় থমকে থাকে এক অপূর্ব ঘনত্বে। ড্যাশ ড্যাশ ড্যাশ। কিছুক্ষণ পর রাজ উঠে দাঁড়িয়ে বলে, রেডি হও, ঘণ্টাখানেক পর বের হব। মেহরিন মাথা নাড়ে, সে জানে রাজ যা বলে তা ঠিক রাখে। রাত 11টা। খাওয়া দাওয়া শেষ। রাজ নিচে বসে সবার সঙ্গে আড্ডা দিচ্ছে। মেহরিন রেডি হচ্ছে। চুমকি হঠাৎ বলে ওঠে, সাজেক থেকে ফিরে একটা সুখবর দিবি বোন প্লিজ। মেহরিন চট করে বলে, চুপ থাক। লামিয়া মুচকি হেসে বলে, ভাবিমনি, আমি কিন্তু ফুপি হতে চাই। মেহরিন হেসে জবাব দেয়, সময় হলে সব হবে।
সবাইকে বিদায় জানিয়ে রাজ আর মেহরিন বেরিয়ে পড়ে সাজেকের উদ্দেশ্যে। একটা নতুন শুরু, নতুন গল্পের দিকে, নতুন গন্তব্যে ছুটে চলেছে রাজ আর মেহরিন। রাজ গাড়ি চালাচ্ছে, আর মেহরিন পাশে বসে জানালার দিকে মুখ করে রাতের চাঁদ আর জোনাঘোরা প্রকৃতি উপভোগ করছে। হালকা বাতাসে তার চুল উড়ছে। রাজ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মেহরিনের দিকে, কিন্তু মেহরিন তার দিকে না তাকিয়ে শুধু রাস্তার দিকেই চোখ রাখে। রাজ একটু বিরক্ত হয়, তারপর হঠাৎ করে একটা কবিতা বলে ওঠে। রাতের শহর ঘুমায় ধীরে, তুমি জানালায় তাকাও নীরে, তারা ভরা সেই আকাশে, তোমার চোখ যেন ভালোবাসে। চলে গাড়ি, বাজে গান, তবুও তুমি দাও না কান। আমি পাশে, তবুও দূরে, তোমার চোখ কি আমায় একটি বারো খুঁজছে। তুমি দেখো চাঁদের আলো, আমি বাসি তোমায় ভালো। তুমি দেখো দূর পাহাড় পথ, আর আমার বুকের ভেতর ওঠে যত ঝড়। এই রাত, এই রাস্তাগুলো হিংসে হয় যখন তুমি আমার না হও পুরো। তুমি শুধু তাকাও আমার দিকে, তোমার চোখে শুধুই আমি থাকি। চাঁদ তারা থাকুক দূরে, তুমি আছো আমার হৃদয়ে জুড়ে। মেহরিন কবিতাটা শুনে হেসে ফেলে, তাকিয়ে বলে, আপনি রাস্তা আর প্রকৃতিকে হিংসে করছেন বকি সাহেব। রাজ এক হাতে গাড়ি চালিয়ে অন্য হাতে মেহরিনকে কাছে টেনে আনে। নরম গলায় বলে, প্রসঙ্গ যদি হন ম্যাডাম আপনি, তাহলে আমি রাজ শুধু মানুষ নয়, প্রকৃতি ও রাস্তাকেও হিংসে করি আমি, বুঝলেন ম্যাডাম। মেহরিন হেসে মুখ লুকায় রাজের বুকে। রাজের বুকে আঁকি বুকি করতে থাকে মেহরিন। রাজ সামনে তাকিয়ে বলে, কি ব্যাপার, গাড়িতেই এমন ইঙ্গিত দিচ্ছ কেন? এখানেই কি শুরু করে দিতে বলছো নাকি? আর একটু ধৈর্য ধরো, রাস্তা আর বেশি নেয় তো। মেহরিন রাজের বুকে কিল দিয়ে বলে, ছি, নষ্ট পুরুষ। রাজ উচ্চস্বরে হেসে ফেলে। মেহরিন রাজের হাসির দেখে বুকের বা পাশে হাত দিয়ে বলে, হায় মাশাল্লাহ কি হাসি, এই হাসতেই আমি বারবার ফাঁসি। রাজ হেসে মেহরিনের কপালে একটা চুমু দেয়। জীবনে এত সব দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝেও আমার হাসির কারণ শুধু তুমি, আমার বৌজন, আমার আমার মুনবিম। মেহরিন রাজের গলায় জড়িয়ে ধরে বলে, আর আমার ভালো লাগা, ভালোবাসা, সবটাই আপনি, আপনি, আপনি। তারপর সে রাজের গালে চুমু খায়। হঠাৎ রাজ ব্রেক কষে। মেহরিন অবাক হয়ে বলে, কি হলো, কোনো সমস্যা? রাজ মেহরিনের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে পুরো বেসামাল করে দিচ্ছ বউ। এমন করলে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। একে তো তুমি আমার পাশে একা, তার উপর তোমার এই চুমু, আমি কিন্তু কিছু মিছু একটা করে ফেলবো। মেহরিন চোখ বড় করে রাজকে ধাক্কা দিয়ে বলে, ছি, নষ্ট কোথাকার, চলুন অসভ্য লোক। রাজ হেসে ওর গালে একটা চুমু খায়, তারপর গাড়ি চালাতে শুরু করে আবার। অনেকটা পথ জার্নি করার পরে অবশেষে ওরা গিয়ে পৌঁছায় ওদের গন্তব্যস্থলে। সাজেকের রিসোর্টের রাতের নিস্তব্ধতা চারদিকে। মেহরিন ফ্রেশ হয়ে এসে বিছানা করছে, রাজ তখনও বাইরে। তখনই রাজ রুমে ঢোকে, আর মেহরিনকে বিছানা বোঝাতে দেখে বলে, কি ব্যাপার, তুমি বিছানা করছো কেন? মেহরিন মুখ ভার করে বলে, তো কি, আপনার মতো বনে বাজারে ঘুরে বেড়াবো? আমার ঘুম পাচ্ছে। আপনার মন চাইলে আপনি শুবেন, আর নয়তো ঘোটরার মতো দাঁড়িয়ে ঘুমান। রাজ একটু ধমক দিয়ে বলে, চুপ, কিসের ঘুম? হ্যাঁ, কোন ঘুম নেই, আমরা সাজেকে ঘুমাতে আসিনি, এসেছি প্রসেসিং করতে। মেহরিন চোখ ছোট ছোট করে বলে, আপনি আমাকে ধমকাচ্ছেন? আর প্রসেসিং মানে কি, কিসের প্রসেসিং? রাজ দুষ্টু হেসে এঁকেবেঁকে বলে, যা দুষ্টু, আমি বলবো না, আমার শরম করে। মেহরিন মুখ ছামটা দিয়ে বলে, আহ মরণ দশা, ডং বাদ দিয়ে আমাকেও ঘুমাতে দিন আর নিজেও ঘুমান। রাজ মেহরিনের পাশে গিয়ে বসে ওকে জড়িয়ে ধরে, আমার ঘুম কেড়ে নিয়ে তুমি ঘুমাতে চাও? অনেক অন্যায়, অবিচার করেছ তুমি আমার উপর বউ। আর নয়, চুপচাপ রেডি হও। আশ্চর্য, এত রাতে বের হব কেন? কাল সকালে বের হব, এখন ভণ্ডামি বাদ দিয়ে ঘুমান। রাজ মুচকি হেসে বলে, তুমি যাবে, সঙ্গে তোমার জামাইও যাবে। জামাই গেলে যাক, আমি যাব না, ছাড়ুন। রাজ বলে, জামাইয়ের কথা না শুনলে কিন্তু আল্লাহ নারাজ হন। মেহরিন শান্ত চোখে তাকায় রাজের চোখে, চেয়ে বুঝে যায় ওর ভিতরের ব্যাকুলতা। আর কিছু না বলে মাথা নাড়ে মেহরিন। রাজ হেসে মেহরিনকে আলতো করে জড়িয়ে ধরে, তারপর বলে, তাহলে আমি বাইরে আছি, তুমি রেডি হও। মেহরিন হেসে বলে, আচ্ছা। রাজ রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, মেহরিন পিছন থেকে বলে, আমি কিন্তু ঘোড়ায় করে যাব। রাজ হেসে বেরিয়ে যায়। মেহরিন একটু হাসে। মেহরিন রেডি তো হবে, কিন্তু কি পরবে বুঝতে পারছিল না। তারপর ব্যাগ খুলে চোখে পড়ে একখানা লাল শাড়ি। মেহরিনের চোখে মুখে খেলে যায় লাজুক এক উজ্জ্বলতা। শাড়িটা বিছানায় রেখে ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুমে চলে যায় মেহরিন। তখনই রাজ আবার রুমে ঢোকে। শাড়িটা চোখে পড়ে তার।
বুকের কাছে তুলে নেয়, যেন শাড়ির গন্ধে মেহরিনকে খুঁজে পায়। আর কল্পনা করে লাল শাড়িতে মেহরিনকে কেমন লাগবে। ঠিক তখনই মেহরিন ওয়াশরুম থেকে বের হয়, শাড়ি না পরা অবস্থায়, পরনে শুধু ব্লাউজ আর পেটিকোট। রাজের চোখ মেহরিনের দিকে আটকে যায়। ফর্সা শরীরটার অনেক অংশই উন্মুক্ত হয়ে আছে। রাত একটা শুকনো ঢোক গেলে মেহরিন কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, আমি তো রেডি হইনি এখনো। রাজ ধীরে ধীরে এগিয়ে আসে, শাড়িটা হাতে তুলে নেয় আর বলে, আমি পরিয়ে দিলে সমস্যা আছে। মেহরিন বিস্ময়ে তাকিয়ে থাকে, কিছু বলতে যাবে এমন সময় রাজ ওকে থামিয়ে দেয়। মেহরিনের ঠোঁটে আঙুল রেখে বলে, আমি পরিয়ে দেই প্লিজ। মেহরিনের ভিতর তোলপাড় শুরু হয়। মনে জাগে কিছু নিষিদ্ধ অনুভূতির জোয়ার। যদিও তাদের জন্য সবকিছু হালাল, কারণ তারা স্বামী স্ত্রী। রাজ ধীরে ধীরে শাড়ি পরাতে শুরু করে। মেহরিন দাঁড়িয়ে, প্রতিটা স্পর্শে যেন কেঁপে ওঠে। রাজ নিঃশব্দে শাড়ির কুচি গুজে দেয়। মেহরিন নিঃশ্বাস চেপে রাখে, হাত মুঠো করে ধরে রাখে রাজের শার্ট। যখনই রাজ কুচি গুজে দেয়, মেহরিন খামচে ধরে রাজের ঘাড়। রাজ ঠোঁট কামড়ে হেসে আর মেহরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার এই সামান্য ছোঁয়াতে এমন বেসামাল হয় না বৌজান। যখন গভীরভাবে ছুঁয়ে দিব সামলাতে হবে তো নাকি? তুমি এমন বেসামাল হয়ে গেলে আমাকে কে সামলাবে মুনবেন? মেহরিন চোখ বন্ধ করে মুখ লুকিয়ে ফেলে রাজের বুকে। রাজ তার মুখ তুলে চুমু দেয় ঠোঁটে, কপালে। তারপর হাতে তুলে নেয় তাকে, যেন পৃথিবীর সব ভার ওর কাঁধে নিতে রাজি। মেহরিন রাজের গলায় মুখ লুকিয়ে রাখে, আর তারা ভেসে চলে ভালোবাসার অবিরাম স্রোতে। রাজ একটা কালো ঘোড়ার পিঠে উঠে বসে মেহরিনকে নিয়ে পাহাড়ি পথ ধরে এগিয়ে চলে ঘোড়াটা। মেহরিনকে সামনে বসিয়ে এক হাতে মেহরিনকে জড়িয়ে ধরে, আর অন্য হাতে ঘোড়ার লাগাম ধরে রাজ। এক হাতে ঘোড়ার লাগাম, অন্য হাতে আঁকড়ে আছে তার প্রিয়তমাকে। ঘোড়ার টকবক শব্দ তুলে ওরা এসে পৌঁছায় গন্তব্যস্থলে। ঝর্ণার ধ্বনি, পাশে উঠছে রঙিন প্রজাপতি, ঝিকিমিকি করছে জোনাকি পোকা। পাহাড়ি বাতাসে পছন্দের জায়গায় এসে মেহরিন এর মন হয়ে যায় একেবারে হালকা, মুক্ত, ফুরফুরে। রাজকে জড়িয়ে ধরে একটুখান চুমু দিয়ে বলে, থ্যাঙ্কস কবি সাহেব, আবার আমাকে এমন জাদুকরী জায়গায় নিয়ে আসার জন্য। রাজ হেসে ফেলে, আর তার সেই হাসিতে মিশে থাকে এক নির্ভর শান্তি ও স্বার্থহীন ভালোবাসা। হঠাৎই মেহরিন ঘোড়া থেকে নেমে দৌড়ে চলে যায় ঝর্ণার পাশের উঁচু টিলাটার দিকে। কিছুদিন আগে এই জায়গাতেই দাঁড়িয়ে সে রাজের মুখ থেকে শুনেছিল প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। উঁচু ঢালু জায়গায় দাঁড়িয়ে সে চিৎকার করে বলে, এই ঝর্ণা দেখো, তোমাকে সাক্ষী রেখে ও বলেছিল আমাকে ভালোবাসে। আর আজ আমরা একসাথে, সারা জীবনের জন্য। রাজ ধীরে ধীরে পেছনে থেকে এসে মেহরিনকে জড়িয়ে ধরে। মেহরিন হাসে, চোখে একটু পানি জমে যায়। মেহরিন বলে, আপনি আমার জীবনে এমন একজন, যিনি আমার না বলা সব ইচ্ছেও কথা বুঝে ফেলেন। আমার সব স্বপ্নকে ছুঁয়ে দেন, আমার সব স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেন। আপনার মতো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার, আর আমি নিঃসন্দেহে খুব ভাগ্যবতী। কারণ আমি আমার কবি সাহেবকে পেয়েছি। রাজ একটু ঝুঁকে তার কপালে চুমু খেয়ে বলে, আর আমি সেই সৌভাগ্যবান, যে পেয়েছি তোমার মতো বিশ্বস্ত ও সাহসী বউ, যে সবসময় আমার পাশে থেকেছে। সুখে, দুঃখে, প্রাপ্তি আর অপ্রাপ্তিতে। আমার প্রাপ্তির খাতায় হয়তো সংখ্যা কম, কিন্তু এই একটা মানুষ, তুমি, শ্রী পূর্ণতা, যার মাধ্যমে আল্লাহ আমার সব অপূর্ণতাকে সম্পূর্ণ করে দিয়েছেন। মেহরিন আকাশের দিকে তাকায়, চোখ মুছে নিয়ে ফিসফিস করে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ। আপনি আমার কবি সাহেবকে আমার করে দিয়েছেন। ঝর্ণার কলকল শব্দে মিশে যায় তাদের নিঃশব্দ ভালোবাসা। পাহাড়ের আকাশে তখন চাঁদের আলো, রূপালী ছায়া আর অগণন তারার চোখ। রাজ ধীরে ধীরে মেহরিনের দুই কাঁধে হাত রেখে তাকে নিজের দিকে ঘোরায়। চলো। শুধু এই একটি শব্দ, মেহরিন কিছু না বলেই তার স্বামীর হাত ধরে হাঁটতে শুরু করে। তারা আবার সেই নদীর ধারে পৌঁছে যায়। সেই জায়গাটা যেখানে একদিন নৌকায় বসে দুইজন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হৃদয়ের কথা বলেছিল। কিন্তু আজ সবকিছু আলাদা। আজকের নৌকাটা অনেক বড়, আরো সাজানো, আরো স্বপ্নমাখা। নদীর ধারে আলতো আলোয় ঝিকিমিকি করে নৌকাটা যেন এক ভাসমান রাজপ্রাসাদ। মেহরিন অবাক হয়ে বলে, এই সব কবে করলেন? রাজ হালকা হেসে তার গালে হাত রেখে উত্তর দেয়, প্ল্যান আগে থেকেই ছিল, আর সাজানো হয়েছে আমরা পৌঁছানোর আগে। মেহরিন হাসে। রাজ মেহরিনকে নিয়ে নৌকায় উঠে বসে। কিন্তু আজ আর রাজ বৈঠা চালায় না। নীরব নদীর বুকে ভেসে আছে। মেহরিন বসে আছে নৌকার মাঝামাঝি, আর রাজ এক কোণায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহরিনের দিকে। লাল শাড়িতে কি অপরূপা সুন্দর লাগছে মেহরিনকে। আর মুখে চাঁদের আলো পড়ায়।
এতটাই অপূর্ব লাগছিল যে রাজ যেন ভাষা হারিয়ে ফেলেছে। রাজকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেহরিন রাজের মুখে পানি ছিটিয়ে মজার ছলে বলে, এভাবে আর কতক্ষণ তাকিয়ে থাকবেন কবি সাহেব? একটু ধীরে সুস্থে তাকান, বউ তো আপনারই। কিন্তু আর নিয়ে যাচ্ছে না। রাজের ধান ভাঙে। রাজ হেসে আকুতি ও তৃষ্ণার্ত চোখে তাকিয়ে এগিয়ে আসে তার দিকে। আর সেই চোখের চাহনি দেখে মেহরিন ঢোক গিলে। ওটা শুধু তাকিয়ে থাকা নয়, ওটা ছিল আকুল ভালোবাসার আহ্বান। সে ফিসফিস করে বলে, না, এখানে না, এখন না। কথা সম্পন্ন করার আগেই রাজ আঁকড়ে ধরে মেহরিনের ঠোঁটে ঠোঁট রেখেই যেন বুঝিয়ে দিচ্ছি নিজের আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা আর অচেনা এক তৃষার কথা। মেহরিন চোখ বন্ধ করে নেয়। দীর্ঘ সময় পর রাজ তার ঠোঁট ছাড়ে, কপালে ঠোঁট ছুঁয়ে কপালে কপাল রাখে। দুজনেই হাঁপিয়ে ওঠে। মেহরিন পিট পিট করে চোখ মেলে তাকায়। রাজ আবেগ মেহরিনকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, তৃষ্ণা নিবারণের ইচ্ছায় করুণ দৃষ্টিতে তাকায়। মেহরিন সেই চোখের দৃষ্টি রেখে কেঁপে ওঠে। কিন্তু স্বামীর সেই প্রবল আকাঙ্ক্ষার তৃষ্ণার্ত আহ্বান ফিরিয়ে দিতে পারে না। এটা তার স্বামী, তার কবি সাহেব, তার ভালোবাসার প্রিয়জন। তার সম্পূর্ণ অধিকার আছে মেহরিনকে কাছে পাওয়ার। মেহরিন ধীরে ধীরে রাজকে শক্ত করে জড়িয়ে ধরে। আর রাজ সেই সম্মতিতে হাসে, এক বিজয়ীর হাসি, যার ভালোবাসা আজ পূর্ণতা ছুঁয়েছে। নৌকা নদীর বুকে ভাসে, আর তার বুকের মাঝে ভেসে চলে দুইটি তৃষ্ণার্ত হৃদয়। রাজ আবার আঁকড়ে ধরে মেহরিনকে এলোমেলো চুমু খেতে থাকে। নাক, চোখ, ঠোঁট, ঘাড় সব জায়গায় চুমুতে ভরিয়ে দেয় রাজ। মেহরিন রাজকে খামছে ধরে এক নিষিদ্ধ চাওয়া দুজনকেও একদম বশ করে ফেলেছে। দুজনেই ভালোবাসার সাগরের উত্তাল জোয়ারে ভাসছে। রাজের ছোঁয়া যতই গভীর হচ্ছে মেহরিন ততই কুঁকড়ে যাচ্ছে। রাজ মেহরিনের দিকে একবার তাকায়। তারপর নিজের শার্ট খুলে ফেলে মেহরিন তা দেখে ঢোক গিলে চোখ বন্ধ করে নেয়। রাজ মেহরিনের শাড়ি সরিয়ে মেহরিনের দিকে তাকিয়ে হেসে বলে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাজের কথা শুনে হেসে ফেলে মেহরিন। রাজ ডুব দেয় ভালোবাসার সাগরে, যেখানে দুটি মানুষ যায়। মেহরিন রাজকে খামছে ধরতে ধরতে রাজের পিঠের অবস্থা খারাপ করে দিচ্ছে। রাজ মুখ তুলে মেহরিনের দিকে তাকিয়ে বলে, দয়া করে আমাকে শঙ্খ দাও, এতে তোমারই ভালো। এমন ভাবে খামচা খামুচি করলে যদি আরো বেশি বেসামাল হয়ে যায় আমি বিপদ কিন্তু তোমারই হবে, কষ্টটা কিন্তু তুমিই পাবে। তবে চিন্তা করো না, ক্ষত আমি করছি, মলমও আমিই লাগাবো। রাগে দুঃখে কষ্টের রাজের ঘাড়ে কামড়ে ধরে মেহরিন। রাজ বলে, সিগন্যাল দিচ্ছ ক্ষত বাড়াতে? এই বলে আবারও ডুব দেয় রাজ মেহরিনের মাঝে। চারদিকে শুধু ছিছি পোকার ডাক, আর দুই মানব মানবীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। মেহরিন ব্যথায় কুকড়ে যাচ্ছে, একটু ঝুঁকে যায় বাম দিকের সাথে রাজও। আর তখনই নৌকাটি হঠাৎ এক ঝটকায় উল্টে যায়। একসাথে পানিতে পড়ে যায় রাজ আর মেহরিন। মেহরিন পড়ে গিয়েই ব্যথা ভুলে হাহাহিহি করে হাসা শুরু করে দেয়। আপনি আর আপনার ঐতিহাসিক বাসর। মেহরিন পানির মধ্যেই হেসে কুটি কুটি হয়ে যায়। রাজ অসহায়ের মতো বলে, খাটে বাসর করলাম না, ভেঙে যাবে বলে। এখন নৌকাও সহ্য করল না। এ তো দেখি প্রকৃতিও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মেহরিন রাজের বুকে টলে পড়ে যায় হাসতে হাসতে। মেহরিন ভেজা শাড়ি শরীরে জড়িয়ে সামলে নেয় কোনো রকমে। রাজ নিজের ভেজা শার্টটা তুলে কাঁধে রাখে। মেহরিনকে জড়িয়ে ধরে নদীর তীরের দিকে এগিয়ে যেতে থাকে। মেহরিন উঠতে পারছে না, তাই রাজ কোলে করে নিয়ে উঠে আসে রাজ। মেহরিন তখন থেকে হেসেই যাচ্ছে। রাজ প্রথম কিছু না বললেও এখন একটা ধমক দিয়ে বলে, চুপ করবে তুমি? কখন থেকে হেসেই যাচ্ছ? একচোট গম্ভীর গলায় বলে ওঠে, এইটা একটা দুর্ঘটনা বুঝছো তুমি? এখনো হাসছ? মেহরিন ঠোঁটে আঙুল রেখে মাথা নাড়ে, কিন্তু হাসি কিছুতেই থামে না। রাজ শান্ত চোখে তাকিয়ে বলে, মুনবেন। মেহরিন উচ্চস্বরে হেসে ওঠে। রাজ মেহরিনের হাসি দেখে বাঁকা হেসে বলে, খুব হাসি পাচ্ছে তাই না? তখন তো নৌকায় ছিলাম তাই উল্টে গেছে, কিন্তু এখন তো এই ঝর্ণার ধারে ঘাসে উপরে আছি, পানিতে ডুবে যাওয়ার ভয় নেই। রাজ কৌতুক করে আরো বলে, তাহলে এখন দেখাই যাক এবার ঝর্ণার ধারে কেমন বাসর হয়। একথা শুনে মেহরিন চোখ বড় বড় করে তাকায়। কি কি বলছেন এসব? না না, দে দে দেখুন না আপনি। রাজ বাঁকা হেসে ধীরে ধীরে এগিয়ে এসে বলে, দেখাও না। আমি দেখাচ্ছি তো। মেহরিন উঠে পালাতে চায়, কিন্তু রাজ তাকে খপ করে ধরে ফেলে। মেহরিন চোখে এক ধরনের অস্থিরতা, ভয় নিয়ে করুণ চোখে তাকায়। রাজ উচ্চস্বরে হেসে ওঠে মেহরিনের অবস্থা দেখে। রাজ ঝুঁকে পড়ে মেহরিনের দিকে। মেহরিন বলে, না প্লিজ। রাজ বলে, হ্যাঁ প্লিজ। মেহরিন বলে, কবি সাহেব
রাজ বলে, মুনবেম। মেহরিন হাল ছেড়ে দেয়। রাজ আবার হেসে বলে, আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাজ আবারও ডুব দেয় ভালোবাসার সাগরে। ঝর্ণার শব্দ, দূরের ঝিঝি পোকার ডাক আর বাতাসে মিশে যায় রাজ ও মেহরিনের নিঃশ্বাসের শব্দ। রাতে প্রকৃতির মাঝেই এক নতুন অধ্যায় লেখা হতে থাকে তাদের ভালোবাসার। চলবে।